যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে কবির। 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে লাশ কাটাকাটি করা একজন ডোম, যিনি আজ পর্যন্ত প্রায় 2500-এর বেশি লাশ কেটেছেন, কখনো দিনে কখনো রাতে। এমনও হয়েছে যে লাশ কাটা শেষে বাসায় গিয়ে আধ ঘন্টাও সে বিশ্রাম নিতে পারেনি, আবার দৌড়ে আসতে হয়েছে মর্গে। যিনি প্রতিটি লাশ কাটার সময় নানা কিছু ভাবতে থাকেন, যার জীবনে সিগারেট ছাড়া অন্য কোনো নেশা নেই, যার ঘটনা আপনারা 188তম এপিসোড অথবা 188তম এপিসোডে শুনতে পেয়েছেন, বেশ প্রশংসা করেছেন। তাই আমি মার্জিয়া মেহজাবিন আবারও তাকে ঘটনার জন্য রিকোয়েস্ট করি, এবং সেই কবির ভাই আপনাদের জন্য আরও একটি দারুণ ঘটনা সংগ্রহ করে উপহার দিয়েছেন। তবে এই ঘটনাটি কবির ভাইয়ের নিজের সাথে ঘটনা, এটি তারই একজন কলিগের সাথে ঘটনা, যার নাম রকিবুল, এবং তার এটি আসল নাম নয়। ঘটনা শুরুর আগে একটা অনুরোধ করব আপনাদের সবার কাছে। ভৌতিকতা আপনাদের পরিবার, আপনারা যারা শ্রোতা আছেন তারা সকলেই ভৌতিকতার প্রাণ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে ভৌতিকতা আজ 200তম এপিসোডের পথে। আপনারা ভৌতিকতাকে শোনেন, ভালোবাসেন, তাই আমরাও নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনার সেই ভালোবাসার প্রতিদান দিতে। আমরা একটি ঘটনার সংগ্রহের জন্য অনেক রকম ঝামেলাও পোহাই, নিজেদের পার্সোনাল লাইফের বাইরে গিয়েও সময় বের করে আপনাদের জন্য ঘটনা সংগ্রহ করি। এমনও হয় যে একটি ঘটনার জন্য কয়েকবার একজনকে নক করতে হয়। অনেক সময় তিনি সময় স্বল্পতা ও ব্যস্ত থাকার কারণে ঘটনার অর্ধেক দিল, বাকি অংশ পরে জানাবে বলল, তখন সেই বাকি অংশটুকুর জন্য বারবার তাকে নক করতে হয়। এই ধরুন আজকের যে ঘটনাটি, সেটির জন্য আমি 2 দিন সেই হাসপাতালে গিয়েছি, মর্গের বাইরে দাঁড়িয়ে থেকেছি বেশ কিছু সময়। আর এই সবই আপনাদের জন্য। শুধু আমি না, ভৌতিকতার প্রতিটি মেম্বার একটা ঘটনার জন্য অনেক চেষ্টা করে, যেটা আপনারা জানেন না। আপনাদেরকে কখনো বলে হয়ে ওঠে না বলে সব কিছু শেষ করে সেরা ঘটনাগুলো ভৌতিকতা আপনাদের দারুণ এপিসোডের মাধ্যমে উপহার দিতে আপ্রাণ চেষ্টা করে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এপিসোডের লিঙ্কগুলো, আমাদের ভৌতিকতার চ্যানেলের লিঙ্কগুলো একটু শেয়ার করবেন বেশি বেশি নিজেদের প্রোফাইলে, বিভিন্ন সোশ্যাল সাইটে এবং গ্রুপগুলোতে। সাপোর্ট করবেন ভৌতিকতা পরিবারকে বড় করতে। আপনারাই পারবেন ভৌতিকতাকে আরও বহুদূর এগিয়ে নিতে। কেননা ভৌতিকতা পরিবার যত বেশি বড় হবে, তত বেশি মানুষ ভৌতিকতায় যুক্ত হবে, তত বেশি ঘটনা আমরা পাবো এবং আপনাদের সেসব ঘটনা উপহার দিতে পারবো। ঘটনাটা ঢাকার কোনো একটা বড় সরকারি হাসপাতালের, যেখানে প্রতিদিনই ঢাকা শহরের বা তার আশপাশের অ্যাক্সিডেন্ট, মরে যাওয়া, খুন হওয়া অথবা আত্মহত্যা করে লাশগুলো আসতো। ঘটনাটা 2000 সালের। রকিবুল তখন সেই সরকারি হাসপাতালের ডোম হিসেবে কাজ করত। সেখানে প্রতিদিনই অনেক লাশ আসতো, মোটামুটি সারাক্ষণই ব্যস্ততা লেগে থাকতো। মর্গে সারি সারি করে বিছানা থাকতো লাশগুলো, যেগুলোর পরিচয় পাওয়া যেত অথবা পরিবার এসে খোঁজ করে শনাক্ত করে যেত। সেগুলো আগে কাটা হতো, কারণ সেগুলো পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হতো। আর বেওয়ারিশ লাশগুলো যেগুলো থাকতো, সেগুলো পরে পোস্টমর্টেম করে হাসপাতালের ফ্রিজারে সংরক্ষণ করা হতো, অথবা একটা সময় আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো, অথবা আঞ্জুমাল মফিদুল ইসলাম নামক একটি সংস্থায় আছে, সেখানে দিয়ে দেওয়া হতো। পরে তারা সেসব লাশ কাফন করে দিত। যেদিনের ঘটনা সেদিন ছিল মঙ্গলবার। পোস্টমর্টেমের জন্য বেশ কয়েকটা লাশ আসে সেদিন। তো রাত 11:15 নাগাদ সব কিছু বুঝে নিয়ে রাকিবুল সব কিছু গুছাচ্ছিল এবং গুছিয়ে লাশ কাটতে শুরু করে। সরকারি পুরনো একটা বিল্ডিংয়ের বিশাল করিডোরের একদম শেষ মাথায় ছিল সেই লাশ কাটা ঘর। বড় একটা রুম, যে রুমে সিমেন্টের তৈরি একসাথে 2টো লাশ কাটার টেবিল ছিল। মাথার উপরেই ঝুলছে লাইট। একটা টেবিলে লাশ রেখে কাটত রাকিবুল, অন্যটায় লাশ কাটত আরেকটা ডোম নাসির। পেছনে ছোট ছোট 2টো হাত ধর বেসিন ছিল, যার সাথে পাইপ লাগানো, যাতে করে লাশ কাটার পর টেবিলে থাকা লাশের রক্ত ধুয়ে ফেলা যায়, ময়লাগুলো ধুয়ে ফেলা যায়। রকিবুল লাশ কাটা ঘরে যায়, দেখে তার টেবিলে লাশ তোলা আছে, সব কিছু ঠিকঠাক। ফ্লোরে কয়েকটা লাশও রাখা আছে, সেখানে কয়েকটা ছোট ছোট ছেলে আছে,
যারা রাকিবুল আর নাসিরের সাথে টুকটাক কাজ করে ওগুলো করে দেয়, আগায় দেয়। ওদের বয়স কম কিন্তু কলিজা ভর্তি সাহস। মাঝে মাঝে নিজেরাই নিজেদের হাত কেটে রক্তের স্বাদ নেয়। ওরাই লাশগুলো সিরিয়াল করে রাখে। লাশ আসলে বা বের করার সময় ট্রলিতে তুলে দেয় অথবা নামানোর কাজগুলো ওরাই করে। বিনিময়ে লাশের পরিবার থেকে কিছু টাকা পায় আর ওগুলা দিয়ে খাবার খায়, বিভিন্ন রকম নেশা করে। পাশের টেবিলে নাসির লাশ সামনে নিয়ে যন্ত্রপাতিগুলো মুছে নিচ্ছে। রাকিবুল নাসিরের সাথে টুকটাক কথা বলতে বলতে নিজেও লাশের টেবিলের সামনে যায় এবং যন্ত্রপাতি মুছে লাশের কাপড় সরিয়ে ফেলে লাশটা কাটার জন্য। লাশটা একটা হিজড়ার লাশ, আত্মহত্যা করেছে। বরিশালের গলাচিপাই বাড়ি, অজ্ঞাত কারণে জমিতে দেওয়ার কীটনাশক খায়। প্রথমে তাকে বরিশাল সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল থেকে ঢাকায় এই সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয়। এখানে আনার কয়েক ঘন্টার পর সে মারা যায়। যেহেতু এটা পুলিশি মামলা, তাই পোস্টমর্টেম ছাড়া লাশ বের করা যাবে না। তো যথাক্রমে রকিবুল লাশটা কাটা শুরু করে, কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। কিভাবে আর এই লাশ থেকে কি কি রাখা যাবে যা পরে তার পরিচিত তান্ত্রিকের কাছে মোটা অঙ্কে বিক্রি করতে পারবে। এই কাজ তার নতুন না, সেই এর আগেও পুরনো লাশের কঙ্কাল, বিভিন্ন পার্টস বিক্রি করেছে। তবে কখনো তার সাথে খারাপ কিছু ঘটেনি, কেননা সেই যে তান্ত্রিক ছিল যে লাশের বিভিন্ন অংশ নিয়ে কালো জাদু করত এবং তার কাছে যে বিক্রি করত, সেই তান্ত্রিক তাকে একটা তাবিজ দিয়েছিল যেন তার কোনো সমস্যা না হয়। রকিবুল জানতো যে তান্ত্রিকের কি কি প্রয়োজন, আর হিজড়ার লাশ দিয়ে অনেক কিছু করা যায় তন্ত্রবিদ্যায় বা কালো জাদু করতে। এই লাশের জুড়ি নেই, তাই সে লাশটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোট ছেলেগুলোকে বলে, এই লাশটা সরা, অন্য একটা দে, এটা মাঝরাতের দিকে কাটবো। রাকিবুল জানতো এই লাশ এখন কাটতে শুরু করলে একটু পরেই সিভিল সার্জন রুমে এসে দেখবে, আর তখন তারা এই 2 নম্বরটা করতে যে ঝামেলায় পড়ে যাবে। তাছাড়া নাসিরও আছে, তাই নাসির বাইরে গেলে আর রাত পারলে তখন সে কাজটা করার সুযোগ নিবে। তো তার কথা মতো ছোট ছেলে দুটো অন্য একটা লাশ তার টেবিলে তুলে দেয়। লাশটা ছিল একটা পুরুষের লাশ। এই লাশটাও ছিল আত্মহত্যার লাশ। এই লাশের ভিসেরা প্রতিবেদনটা আগে দিতে হবে, তাই এটারই পোস্টমর্টেম শুরু করে দেয় রকিবুল। তো ইতিমধ্যে দায়িত্বরত চিকিৎসকও চলে আসেন এবং লাশের বাহ্যিক অংশগুলো চেক করেন। ময়না তদন্তের সময় প্রথমে পুলিশ লাশটির সুরতাহাল প্রতিবেদন করে এবং পরবর্তীতে সে ডাক্তার সেই লাশের বাহ্যিক বিশ্লেষণ করেন। তো ডাক্তার এসে লাশের জিহ্বা, স্কিন ইত্যাদি লাশের শরীরের বিভিন্ন অংশগুলো চেক করে চলে যায়। আসলে এখানে ডাক্তারদের সাথে থেকে লাশ কাটা পর্যন্ত থাকার কথা থাকলেও তারা কেবল এসে কোনো রকম চেক আউট দিয়ে চলে যায়। তো অনেকটা আউটডোরে রোগী দেখার মতো। পরে যেসব অংশ ফরেন্সিক বিভাগে বা ল্যাবে পাঠানো হয়, তখনই মূলত তারা সেখান থেকে প্রতিবেদন তৈরি করে জমা দেয়। রকিবুল এই কারণে হিজড়ার লাশটি পরে কাটতে চায়, কারণ সেই লাশটি রাতে এসছে, পুলিশ কোনো রকম দেখে লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে, আর মর্গ থেকে যেভাবে লাশ যাবে সেই অনুযায়ী সেই রিপোর্ট করবে। তো লাশ ফেরত দিয়ে দেওয়া হবে, আরও ঝামেলা কম হবে। তো রকিবুল লাশটা কাটে, মস্তিষ্ক, লিভার, ফুসফুস ইত্যাদি কেটে কেটে সে ফরমালিনে রাখতে ভাবছিল ওই লাশ থেকে কি কি সরাবে। একটা সময় সেই লাশটা কাটা শেষ হয় এবং সেটার প্রয়োজনীয় নমুনাগুলো সংগ্রহ করে লাশটা নিচে নামিয়ে দেয়। তখন ছোট ছেলে দুটো এসে লাশের সেলাই করতে থাকে এবং টেবিলে হিজড়ার লাশটা তুলে দেয়। ওইদিকে নাসিরেরও লাশ কাটা শেষ, সে হাত ধুয়ে নিচ্ছে। এখন কিছুটা বিশ্রাম নিয়ে তারপর আবারও কাজ শুরু করবে। এই সুযোগটাই কাজে লাগালো রাকিবুল। সে লাশের মাথার পেছনের অংশ থেকে চামড়াসহ কিছু চুল কেটে নিল, কিন্তু তার কেন জানি মনে হচ্ছে যে যখন চামড়াসহ চুলটা সে কাটছিল তখন লাশটা কাঁপুনি দিয়ে মৃদু একটা শব্দ করল। ব্যথা পেলে আমরা যেমনটা শব্দ করি ঠিক তেমন একটা শব্দ। রকিবুল ডানে বায়ে তাকালো, দেখলো নাসির বেসিনে তখনও হাত ধুচ্ছে। নিচে ছেলে দুটো লাশটার বুকটা সেলাই করে যাচ্ছে। রকিবুল ভাবলো এইটা তাহলে তার মনের ভুল, তাছাড়া তার হাতে তো তান্ত্রিকের দেওয়া তাবিজ আছেই। সে এবার লাশের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখসহ কিছুটা মাংস কেটে নেয় এবং খানিকটা রক্ত ছোট্ট একটা পলিথিনে নিয়ে আর সেগুলো তার শার্টের পকেটে রেখে দেয়। একটা সময় লাশ কাটা শেষে সে ছেলে দুটোকে সেলাই করতে দিয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই
কর্তব্যরত চিকিৎসক আসলে তাকে সব বুঝিয়ে দিয়ে সে লাশঘর থেকে বেরিয়ে সোজা তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। তো মেডিকেল থেকে বের হয়ে সে তখন কোনো রিক্সা পায় না, তাই পায়ে হেঁটেই তাকে যেতে হয়। তান্ত্রিক খুব বেশি দূরে থাকে না, মেডিকেল থেকে বেরিয়ে 25 মিনিটের মতো হাঁটলেই একটা বস্তি আছে। সেই বস্তিরই একটি ঝুপড়ি ঘরে সেই তান্ত্রিক তার কর্মযজ্ঞ করে। রকিবুল হাঁটছে শহরের পথ রাস্তায়। এই সময় 2-4টে কুকুর মেডিকেলের বাইরের ডাস্টবিন থেকে ময়লা খাচ্ছে, তাছাড়া মানুষজন নেই বললেই চলে। রকিবুলকে দেখে কুকুরগুলো ডাস্টবিন থেকে মুখ সরিয়ে আচমকাই বেশ জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয় এবং তার পিছু নেয়। রকিবুল কুকুরগুলোকে একটা ধমক দিল, কিন্তু না, কুকুরগুলো চেঁচিয়েই যাচ্ছে। রকিবুলের ভয় লাগছিল, তবে কুকুরের ভয় না, সেই ভয় পাচ্ছিল যদি কেউ দেখে ফেলে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে রকিবুল কিছুক্ষণের মধ্যেই সেই বস্তির কাছে চলে আসে। কুকুরগুলো তখনও তার পেছনে, মনে হচ্ছে তারা খুব হিংস্রভাবে তাকে ফলো করছিল। বস্তির প্রবেশ মুখে বড় একটা ময়লার ড্রেন। রকিবুল সেই ড্রেনের পাশ দিয়ে হেরে যাচ্ছিল। এমন সময় সে হাততালির শব্দ পায়। হিজড়ারা যখন মানুষের কাছে টাকা চাওয়ার সময় হাততালি দেয়, ঠিক তেমন হাততালি দেওয়ার শব্দ আসছে। একই সাথে কুকুরগুলো একত্রে ঘেউঘেউ করে শুরু করে দিল। তো হুট করে এমন শব্দে রকিবুল ভরকে গেল। কি এক অজানা ভয়ে তার বুক কাঁপতে শুরু করলো। সে বসে পড়ল ড্রেনের পাশেই। তার মনে হলো আশেপাশে অনেকগুলো হাততালির শব্দ, তার কান তবদা লেগে যাচ্ছিল। সে কোনো রকম 2 কানে হাত চেপে উঠে একটা দৌড় দিল এবং দৌড় দিয়ে একদম তান্ত্রিকের দরজার সামনে গিয়ে থামল। এরপর সে তান্ত্রিকের ঝুপড়ির দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল। ঝুপড়ি একটা ঘর, ঘরের চারিপাশে ছোট বড় বড় হাড় পড়ে আছে। মাটির উপর সিঁদুর, ছাই ইত্যাদি একটা নকশা আঁকা রয়েছে। একটা নকশার ভেতর 2টো মাথা রাখা, একটা মানুষের আর একটা হবে কোনো জন্তু জানোয়ারের, কেননা চোয়ালটা বেশ লম্বা। কয়েকটা ছোট ছোট 2টো বাটি আর একটা প্রদীপও আছে। ঘরের বেড়াগুলোতে দাঁত আর হাড়ের তৈরি মালা ঝুলানো, আর কয়েকটা কালো পলিথিনের ভেতরে কিছু রেখে সেগুলো ঝুলিয়ে রেখেছে। দম বন্ধ করার মতো অবস্থা, বাজে গন্ধ। রকিবুল এর আগে এখানে এসছে, তাও সে ভাবছে যে একটা মানুষের ভেতর কিভাবে থাকে, একটা মানুষের ভেতর কিভাবে থাকবে এই গন্ধ সহ্য করে। তান্ত্রিক তখনও তার ধ্যানে বসেছিল আর বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছিল। রকিবুল মিনিট খানেক দাঁড়িয়ে রইল। এরপর তান্ত্রিক তার মন্ত্র পড়া শেষ করে একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, দে যা এনেছিস দে। রকিবুল পকেট থেকে বের করে লাশের সেই অংশগুলো তান্ত্রিকের হাতে দিয়ে বলল, আত্মহত্যা করা এক হিজড়ার লাশের অংশ এটা। তান্ত্রিক তো বেশ খুশি হয়ে ঘরের এক কোণা থেকে একটা ছোট পুটলি নিয়ে আসলো। সেই পুটলি থেকে মোটা অঙ্কের একটা টাকা রকিবুলের হাতে দিল। রকিবুল বেশ খুশি টাকা পেয়ে। সে সেখান থেকে বেরিয়ে আসছিল, তখন তান্ত্রিক তাকে ডেকে 1 বোতল পানি আর কিছুটা গুঁড়া মাটি হাতে দেয় এবং বলে, এই মাটিটা শরীরে মেখে যেন রাতে চলাচল করে, আর বাসায় গিয়ে যেন পানিটা দিয়ে গোসল করে নেয়। রকিবুল আর কিছু জিজ্ঞেস করে না, সে বেরিয়ে আসে, কেননা তখন ভোর হয়ে গেছে, হয়তো 2-4 মিনিটের মধ্যে আজান দিয়ে দিবে। সে বেরিয়ে হাঁটতে শুরু করে এবং ড্রেনের কাছে আসার পর আবারও সেই হাততালির শব্দ। রকিবুল কান চেপে ধরে, আবারও হাঁটতে থাকে। এর মধ্যে আজান হয়। সে আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর তার বাসার কাছে চলে আসে। তার বাসাটা যেহেতু সরকারি কোয়ার্টার আর সেখানে দারোয়ানও ছিল, সে যখন কোয়ার্টারের গেটে প্রবেশ করে তখন দারোয়ান তাকে আটকায়। 3 জন পুলিশ সেই দারোয়ান রুম থেকে বের হয়ে আসে এবং তারা কিছুক্ষণ আগে মেডিকেলে গিয়ে তাকে না পাওয়াতে তার বাসায় খোঁজ করে এবং সেখানেও না পেয়ে তার জন্য অপেক্ষা করে। পুলিশ তাকে জানায়, থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পথে সে জানতে পারে যে বেশ কিছুদিন আগে সে আর লাশ রেজিস্ট্রার 2 জন মিলে একটা কঙ্কাল মেডিকেল স্টুডেন্টের কাছে বিক্রি করেছিল। আর সেই ছাত্রের, তার রুমমেট, সেই ছাত্রকে কম টাকায় এমন একটা কঙ্কাল কিনে দেওয়ার কথা বললে সেই ছাত্র বলে যে সে লাশ রেজিস্ট্রার যিনি করেন তার কাছ থেকে কিনেছে। পরে সেই ছেলে গতকাল রাতে যখন রেজিস্ট্রারের কাছে লাশের জন্য যায়, তখন টাকা নিয়ে রেজিস্ট্রারের সাথে ওই ছেলের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেই ছেলে সেখান থেকে চলে আসে এবং রেজিস্ট্রারের নামে থানায় মামলা করে। আর পুলিশ ভোর রাতেই সেই রেজিস্ট্রারকে ধরতে আসলে রেজিস্ট্রার রকিবুলের সম্পৃক্ততা স্বীকার করে এবং রকিবুল তখন সেখানে না থাকায় তাকে ধরতে পারেনি, তাই এখন ধরে নিয়ে যাচ্ছে। পরদিন রকিবুলকে দুপুরের মধ্যে কোর্টে চালান করে দেওয়া হয়।
রকিবুলের লাশ চুরির ঘটনায় বিক্রি ঘটনাটি তখনকার বেশ পত্রপত্রিকাতেও এসেছিল। রকিবুলকে জেল হাজতে পাঠানো হলে সে সেখানে অসুস্থ হয়ে পড়ে। তার ভীষণ জ্বর হয় আর সে আবোল তাবোল কথা বলতে থাকে। তাকে জেলে রেখে কিছুদিন চিকিৎসা করা হয় এবং তার জ্বর ভালো হয়, কিন্তু তার মাঝে কিছু উদ্ভট আচরণ চলে আসে। কয়েকদিন পর তার স্ত্রী এবং কবির সাহেব তাকে দেখতে যায়। তখন রকিবুল ছোট করে জানায় যে তার সাথে কিছু ঘটনা ঘটেছে। এখানে সে মধ্যরাত থেকে একদম ফজর পর্যন্ত শুধু হাততালি দেওয়ার শব্দ পায় এবং সময়টুকুতে তার খুব ভয় লাগে, যার কারণে ওই সময়টুকু কানে হাত চেপে সে বসে থাকে। সে ঘুমাতে পারে না। জেলখানায় তো কথা খুব একটা বলা যায় না, তাছাড়া কয়েদি আর বাইরের লোক মাঝে যে নেটের বেড়া থাকে তা দিয়ে অনেক জোরে জোরে কথা বলতে হয়, তাছাড়া শুনতে পাওয়া যায় না। ওর মধ্যেই রকিবুল যতটুকু পেরেছেন কবির সাহেব এবং তার স্ত্রীকে বলেছেন। বেশ কিছুদিন পর রকিবুল তার শারীরিক আর মানসিক সমস্যার জন্য জামিন পায় এবং তিনি যেখানে চাকরি করত সেই মেডিকেলেই চিকিৎসা নেওয়া শুরু করে। রকিবুল সেখানে ভর্তি হয়। একদিন রাতে রকিবুল বেডে শুয়ে আছে আর তার স্ত্রী নিচে পাটি বিছিয়ে শুয়েছিল। বেশ রাত তখন। হঠাৎ রকিবুল জোরে জোরে চিৎকার করতে থাকে এবং তার দুই কানে সজোরে থাপ্পড় দিতে থাকে। শব্দ পেয়ে তার স্ত্রী উঠে যায় এবং আশেপাশে পেশেন্টরাও ছুটে আসে। দেখা যায় সে এমনভাবে আর এত জোরে জোরে তার কানে আঘাত করছে যে তার কান থেকে রক্ত বের হয়ে গেছে। এর মধ্যে ডাক্তার আর নার্স চলে আসে। ডাক্তার চেক আপ করার পর নার্স রাকিবুলের কান ক্লিন করে দেয়। ডাক্তার কিছু মেডিসিন দেয় তৎক্ষণাৎ। সেগুলো খাওয়ার পর আজান হলে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাকিবুল তার স্ত্রীকে সব ঘটনা বলে, একেবারে সব। সে গত রাতে কেন চিৎকার করেছে সেটা যখন তার স্ত্রী জিজ্ঞেস করে তখন সে বলে যে সে ঘুমিয়েছিল। হঠাৎ করে সে বুঝতে পারে তার আশেপাশে কেউ হাঁটছে, আর যে হাঁটছে সে তার বেডের চারপাশ ঘুরে ঘুরে হাঁটছে আর হিজড়াদের মতো হাততালি দিচ্ছে। সে হাততালি দেওয়ার শব্দ সে চোখ খুলে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। শব্দ, শুধু শব্দ, হাততালি দেওয়ার শব্দ, আর এতটাই প্রকট যে সে সহ্য করতে না পারে নিজের কান আঘাত করেছে। সব শুনে রকিবুলের স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে নিয়ে সেই তান্ত্রিকের খোঁজ করতে যায়, কিন্তু সেইখানে সেই তান্ত্রিককে খুঁজে পাওয়া যায় না। জানা যায় বেশ কিছু মাস আগে তান্ত্রিক নাকি ঘর থেকেই উধাও হয়ে গেছে। কোথায় গেছে, কি হয়েছে কেউ জানে না। তখন রাকিবুলের পরিবার তাকে নিয়ে গ্রামে যায় এবং কবির সাহেব সহ বিভিন্ন কবিরাজ রাকিবুলকে দেখে, কিন্তু কোনোভাবেই সে আর সুস্থ হয়ে ওঠেনি। মধ্যরাত হলেই তার চিৎকার আর কানে আঘাত করা শুরু হতো। এক সময় না পেরে হাত বেঁধে রাখা হতো। শেষে ডাক্তার দেখানো হলে কিছু মাস ঘুমের ওষুধে তার দিন কাটতো, কিন্তু সারাদিন ঘুমালেও নির্দিষ্ট একটা সময়ে সে একই কাজ করত, অর্থাৎ চিৎকার আর কানে আঘাত। যখন আর কোনো কিছুই সুরা হয়নি তখন বেশ কিছু বছর তাকে ঢাকার আরেকটি সরকারি মানসিক হাসপাতালে রেফার করা হয়। রকিবুল এখন সেখানেই আছে। তার মানসিক অসুস্থতার কারণে পরবর্তীতে মামলা বিচারাধীন অবস্থায় স্থগিত করা হয়। এটা ছিল কবির ভাইয়ের পাঠানো ঘটনা। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ঘটনা নিয়ে আসার চেষ্টা করা হবে। সবাই অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবেন, কেননা জীবিত বা মৃত আপনি যারই ক্ষতি করছেন না কেন, সে না বুঝলেও অথবা তার কিছু করার ক্ষমতা না থাকলেও উপরের ওই আল্লাহর আছে। তাই আশা করি সকলেই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ মার্জিয়া মেহজাবিন আপু, আপনার ঘটনার জন্য অসম্ভব সুন্দর একটি ডোমের ঘটনা নিয়ে এসেছেন। আমিও একটা ডোমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই তার কাছাকাছি পৌঁছে যাব। কনভিন্স করার চেষ্টা চলছে, আপনাদের সবাইকে বলছি কনভিন্স করার চেষ্টা চলছে সেই ডোমের সাথে। ফাইজুল ইসলাম ভাই চেষ্টা করছেন সেই ডোমের সাথে কন্ট্যাক্ট করার, আমার সাথেও কন্ট্যাক্ট করেছেন তিনি। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হোসেন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামে। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। ঘটনাটি দুটো ভাগে বিভক্ত। চলুন শুনে সেই ঘটনাটি। এই দুটি ঘটনা একই স্থানে ঘটেছে, একই স্থান কেন্দ্রিক। আর এই দুটি ঘটনাই এই রাকিব হোসেন ভাই উনি ওনার ওয়াইফের দুলা ভাই আর কি সম্পর্কে ওনার ভাইরা ভাই তার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর
রাকিব হোসেন ভাইয়ের যেই বাড়ি এটা তো বক্সর গ্রামে। আর ওই যে ওয়াইফের আপন দুলাভাই সম্পর্কে যিনি ওনার ভাইরা ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ রানা। ওনার বাসা আবার এই নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। যারা ওই এলাকায় আছেন তারা কিন্তু কলাকোপা ইউনিয়ন, হাড়ভাঙা গ্রাম তারা সবাই চেনেন। আর আমি নবাবগঞ্জে বেশ কিছুদিন ছিলাম, যার কারণে এই যে কলাকোপা ইউনিয়ন সহ আরও আশেপাশে যেই গ্রামগুলো আছে এটা সম্পর্কে আমার টুকটাক ধারণা রয়েছে আর কি। এই ঘটনার মধ্যে বেশ কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমি নিজেও সশরীরে গিয়েছি, যার কারণে এই প্লেসগুলো যখন আমি এই ঘটনাটি পড়ছিলাম তখন আমার চোখের সামনে ভাসছিল, অনেকটাই ভাসছিল আর কি। যদিও সেটা অনেক দিন হয়ে গেছে, এখন কেমন চেঞ্জ হয়েছে বলতে পারি না, তারপরও আমার চোখের সামনে অনেকটাই ভাসছিল আর কি। যে এই কলাকোপা ইউনিয়নের সুন্দর সুন্দর যে পুরনো জমিদার বাড়িগুলো রয়েছে, ভুতুরে হয়ে গেছে অনেকটাই দেখতে। তো অনেকেই কিন্তু ওখানে বেড়াতে যান। তো চলুন এই ঘটনার মধ্যে এই জায়গাগুলোর সম্পর্কটা কি সেটাও শুনে আসি। তো এই যে হাড়ভাঙা গ্রাম, এই হাড়ভাঙা গ্রামে যে এই যে ভাইরা ভাইয়ের আপন দুই কাকা আছেন যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। মেজ কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ নাসির, আর ওই ভাইরা ভাইয়ের ছোট কাকা তার নাম হচ্ছে মোহাম্মদ হারেস। ওনাদের বাড়িও কিন্তু এই হাড়ভাঙা গ্রামে। তো সাল 1990, তখন এই নাসির কাকার বয়স 21 বছর, আর ছোট কাকা যিনি মোহাম্মদ হারেস তার বয়স 19 বছর বা 18 বছর এরকম আর কি। তখন কিন্তু ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে নাই, হাতে গোনা কয়েকটা বাড়িতে আছে আর কি। আর এখন তো অনেক উন্নত হয়েছে, তখন তো এরকম উন্নত ছিল না, বিশেষ করে ওই 90 সালের দিকে আর কি। একদম অজপাড়াগা বলতে যেটা বোঝায় ওইটা আর কি। নাসির কাকাদের বাসায় ওই সময় একটি টেলিভিশন ছিল, আর ওনাদের বাড়িতে আবার ইলেকট্রিসিটি না থাকার কারণে টেলিভিশনটা ব্যাটারি দ্বারা চালাতে হতো। ওই সময়ে কারো বাসায় যদি টেলিভিশন থাকতো, আশেপাশের অনেক মানুষ কিন্তু ওই বাসায় ভিড় করত সংবাদ দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, তারপর সিনেমা এগুলো দেখার জন্য। নাসির কাকাদের বাসায়ও অনেক লোকজন আসতেন আর কি। একদিন কি হয়, দিনের বেলাতেই টিভির ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওনারাও খেয়াল করেন নাই, কারণ তখন যে ব্যাটারিগুলো ছিল, এখন যেরকম আমরা দেখি যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওই রকম ব্যাটারি ছিল। তবে ওই সময়ের ব্যাটারিগুলোর যে কেস বা চেহারা এগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। এখন তো দেখা যাচ্ছে যে সাদা বডি, উপরে লাল একটা অংশ রয়েছে, এরকম দেখা যায়। তো ওই সময় অধিকাংশ ব্যাটারির যেই খাপটা বা খোলসটা এটা থাকতো কালো, তার উপরের অংশটাও একটু অন্যরকম থাকতো। এখান থেকে অ্যাসিড আবার বের হয়ে যেত, মানে অনেক ধরনের সমস্যা তখন ছিল, তখনকার বাস্তবতায় আর কি। আর চার্জ কতটুকু আছে কি নাই এটা কিন্তু বোঝা যেত না, হঠাৎ করেই চার্জ শেষ হয়ে যেত। সবসময় তো আর খেয়াল থাকে না যে কতটুকু চার্জ আছে কি নাই, এটা কিন্তু অনুমান করে ধরে নিতে হতো। তো দিনের বেলাতেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এখন রাতের বেলাতে প্রোগ্রাম কিভাবে দেখবেন? তখন যেটা করতে হতো, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বাজারে নির্দিষ্ট দোকানে সেই ব্যাটারিটা দিয়ে আসতে হতো চার্জ করার জন্য। এর জন্যও টাকা দিতে হতো। একবার রিচার্জের জন্য ওই সময়ে প্রায় 10 টাকা দোকানদাররা নিত। এর জন্য তাদের বিদ্যুৎ খরচও হতো। আর ব্যাটারি ভাড়া দিত, নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যাটারিগুলো তারা ভাড়া দিতেন। তো ওনাদের তো নিজেদের ব্যাটারি ছিল। এখন হয় কি, যে ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ হতেও তো সময় লাগে, নির্দিষ্ট সময় তো তাদেরকে দিতে হবে। এখন এত সময় তো নাই, এর থেকে এই ব্যাটারিটা দিয়ে অন্য আর একটা ব্যাটারি যদি নিয়ে আসা যায় সেটা ভালো হয়। ওই চিন্তা করে ওই ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য ওনারা বাসার থেকে বাইরে বের হবেন। পরের দিন আবার সিনেমা রয়েছে, কারণ শুক্রবারে দেখা যেত যে বাংলা সিনেমা হতো। এটা দেখার জন্য অনেকে ওই সময় মুখিয়ে থাকতো, কারণ তখন কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যমই ছিল, বিশেষ করে টেলিভিশনের যে বিনোদনটা, এটার একমাত্র মাধ্যমই ছিল হচ্ছে এই শুক্রবারে
সিনেমা দেখা আর হচ্ছে টুকটাক যে নাটক হতো সেটা। আর তাছাড়া সিনেমা হল বা এই যে অন্যান্য যে সমস্ত বিনোদনের যে বিষয়গুলো, এগুলো তো আসলে সবাই যেতে পারতেন না, সবার পক্ষে সেটা সম্ভবও হতো না। এই নাটক মানে বিটিভির নাটক আর সাপ্তাহিক সিনেমা, এটাই মানুষের বিনোদনের মাধ্যম। তো সেটাও যদি মিস হয়ে যায়, সারা সপ্তাহ কেমন যেন আসলে মানুষ মনমরা হয়ে থাকতো। শুক্রবারে সিনেমা রয়েছে, তখন আবার আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে দেখা যেত মাসে একটা সিনেমা হতো বা 2 সপ্তাহ পর একটা সিনেমা হতো, মাঝখানে ইংরেজি সিনেমা হতো, মুভি অফ দ্য উইক বলতো। তো ওই সময়টা বিশেষ করে যে বৃহস্পতিবার, সময়টা বৃহস্পতিবার ছিল আর কি, পরের দিন শুক্রবার, ওই শুক্রবারে বাংলা সিনেমা হওয়ার কথা। সবাই তো উত্তেজনায় আছে যে কালকে সিনেমা হবে, এদিকে তো ব্যাটারির চার্জ শেষ, এখন ব্যাটারি তো চেঞ্জ করতে হবে। অ্যান্ড চেঞ্জ করতে কে যাবে? তখন এই নাসির ভাইয়ের বাবা উনি বললেন যে ঠিক আছে তোরা যা, তবে একজন না, দুজনই যাবি, মানে 2 ভাইকে যেতে বললেন। নাসির ভাইয়ের বড় ভাই বাড়িতে ছিলেন, মূলত মেজো এবং ছোটজন যিনি, এই 2 জনকে ওনার বাবা পাঠালেন। আর উনি বলে দিয়েছিলেন যে যাওয়া আসার রাস্তা তো তেমন একটা ভালো না, আশেপাশে বাঁশঝাড়, বড় বড় সব আম গাছ, অনেক জঙ্গল, তো এই জন্য 2 জন একসাথে যেতে হবে। যাই হোক, ওনারা 2 জন বাড়ির ব্যাটারিটা সাথে নিয়ে রওনা দেন। আর যেখানে ওনারা যাবেন সেই বাজারটা হচ্ছে ওই কলাকোপার হরিশকুল নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওই বাজারটা ইছামতি নদীর পাশেই অবস্থিত। এই বাজারের নাম বর্তমানে হচ্ছে কলাকোপা পোদ্দার বাজার। পায়ে হেঁটে গেলে 20 মিনিট লাগার কথা। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওই সময় তো এখন অটো রিক্সা যেরকম চলে সব জায়গায়, ওই সময় তো এরকম অটো রিক্সা ছিল না। আর রাস্তাঘাটের অবস্থাও খুবই বেহাল দশা ছিল। এখন তো অনেক যানবাহন হয়ে গেছে, রাস্তার অবস্থাও ভালো। ওনারা 2 জন একসাথে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বলে রাখা ভালো যে রাস্তা দিয়ে ওনারা যাবে, রাস্তার 2 পাশে অনেক আগে থেকেই অনেক বছরের পুরনো স্থাপনা ছিল, যেমনটা আমি এই যে ঘটনার শুরুর দিকে বলেছি, এটা এখনও আছে। আশেপাশে অনেক বাঁশঝাড় জঙ্গল ছিল। নবাবগঞ্জের যারা আছেন তাদের কাছে কিন্তু এই পুরনো স্থাপনা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঐতিহ্যবাহী হিসাবে তাদের কাছে জনপ্রিয়। এই পুরনো স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশ নতুন করে সংস্কার করা হয়েছে। বর্তমানে এখানে একটি পার্ক করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কলাকোপা প্যালেস পার্ক। অনেক সুন্দর করে এটা সংস্কার করা হয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী এখানে কিন্তু আসেন ঘুরতে। তো ওনারা হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যান। তো ব্যাটারি দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বাসার উদ্দেশ্যে ওনারা রওনাও দিয়েছেন। রাত তখন আনুমানিক 10টা বেজে গেছে, কারণ ওনারা বাজারে এসেছেন, একটু ঘোরাঘুরি করেছেন আর কি। আর বিকালের দিকে চার্জ শেষ হয়ে গেলেও ওনারা রওনা দিয়েছিলেন কিন্তু রাতের বেলা। দিনের বেলা চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির, রওনা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল। আর ওই সময়ে যেহেতু ইলেকট্রিসিটি ওই সাইডে খুব একটা ছিল না, রাত 10টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন, ব্যাটারি চালিত এক ধরনের টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। স্টিল কালারের এক ধরনের টর্চ লাইট ওই সময় ছিল আর কি। তো ওই টর্চ লাইটটা নিয়ে বের হয়েছেন। বাজার থেকে তাদের বাসায় আসা যাওয়ার সময় 3 রাস্তার একটা মোড় পড়ে। এই রাস্তার মোড়ে একটি বড় পুরনো স্থাপনা, যেটাকে যে আমরা বললাম বর্তমানে প্যালেস পার্ক, যেটা এই প্যালেস পার্ক করা হয়েছে বর্তমানে, এই পার্কের বাম পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে ওনারা গেলে ওনাদের বাসায় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। 2 জনেই বাম পাশের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এই ব্যাটারি কিন্তু অনেক ভারী, এটা কিন্তু হাতে করে 2 জন 2 পাশে ধরার জায়গা রয়েছে, এটা ধরে নিয়ে যেতে হয়। এটা কিন্তু অনেক ভারী, কিছুটা পথ হেঁটে যেতে হয়, আবার দাঁড়াতে হয়, এভাবে কিন্তু যেতে হয়। ব্যাটারির সাইজটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু ভারী কিন্তু অনেক। যারা ব্যাটারি উঁচা করেছেন তারা বলতে পারবেন যে এটা কেমন ভারী হয়। তো ওনারা যখন থেমে থেমে কিছুটা দূর হেঁটে সামনে গিয়েছেন, সেখানে আরেকটি রাস্তার মোড় পড়ে। তখন ওনারা খেয়াল করেন ওনাদের থেকে আনুমানিক 30 ফুট দূরে একটি বৃদ্ধ লোক, শরীরে সাদা কাপড় পরা, হাতে একটি লাঠি, এই লাঠিতে ভর দিয়ে আস্তে 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 করে হেঁটে যাচ্ছেন। ওনারা কিন্তু এটাকে প্রথমে প্যারানর্মাল কিছু মনে করেন নাই, বৃদ্ধ লোক হেঁটে যেতেই পারেন। এই বৃদ্ধ লোককে দেখে ওনারা 2 জন বলা বলি করেন যে কি রে, এত রাত্রে এই বৃদ্ধ লোক একা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। তো নাসির কাকা এবং হারেস কাকা 2 জন চিন্তা করেন যে যাক ভালোই হয়েছে, ওনার সাথে কথা বলতে বলতে রাস্তায় হাঁটা যাবে। এই কথা চিন্তা করে নাসির কাকা ওই বৃদ্ধ লোককে ডাক দেন যে ও কাকা, এত রাত্রে একা একা কোথায় যাচ্ছেন।
দাঁড়ান একসাথে যাই। ওই বৃদ্ধ লোকটি কিন্তু কথার কোনো উত্তর দেয় না। নাসির কাকা আবারও ডাক দেন যে ও কাকা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? তারপরেও ওই বৃদ্ধ লোকটা কোনো জবাব দেয় না, উনি ওনার মতো করে হেঁটেই চলছেন। নাসির কাকা হারেস কাকাকে বলেন, এতবার ডাক দিলাম তারপরেও কাকা কোনো উত্তরই দিচ্ছে না কেন? তখন নাসির কাকা হারেস কাকা কি করেছেন, একটু দ্রুত হেঁটে গিয়ে ওনার সামনে চলে গেছেন। সামনে গিয়ে ওনাদের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই টর্চ লাইটের আলো ওই বৃদ্ধ লোকের পায়ের দিকে ধরছেন এই কারণে, কারণ কি একজন লোকের মুখের দিকে কিন্তু হুট করে টর্চ লাইটের আলো ফেলা এটা বড় ধরনের একটা বেয়াদবি। আলো যদি নিচ দিকেও ফেলা যায়, ওইটার আলো যতটুকু ছড়িয়ে যায় তাতে কিন্তু চেহারা বোঝা যায়। কখনোই কারো মুখের দিকে হঠাৎ করে টর্চের আলো ফেলা ঠিক নয়। এই কারণে ওনারা পায়ের দিকে ধরছেন। যখনই পায়ের দিকে ধরছেন তখন ওনারা যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা দুজন মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দুজনেই দেখেন এই বৃদ্ধ লোকের পা দুটো পুরোপুরি উল্টা দিকে ঘোরানো। এই দৃশ্য দেখে দুজনেই তো মারাত্মক ভয় পান। এরপর যখন ওনারা মুখের দিকে তাকিয়েছেন তখন ওনারা তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনারা দেখেন এই বৃদ্ধ লোকটির মুখটা অনেক বড়, মানে তার বডির তুলনায় তার মুখের যেই গড়নটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রত্যেকেই তো বডির মাপ অনুযায়ী মাথার একটা সাইজ থাকে, কিন্তু তার বডির মাপ থেকে মাথার সাইজটা মনে হচ্ছে 10 গুণ বড়। এটা কিন্তু পেছন থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে। আর তার মুখমণ্ডলটা দেখে মনে হচ্ছে যে তার মুখমণ্ডল পুরোটাই একদম মনে হচ্ছে গলে গেছে, মাংস গলে গলে পড়ছে, একদম মুখমণ্ডল পচে গেলে যেরকমটা হয় আর কি ওই রকম। দাঁতও বেরিয়ে গেছে, চোখ নাই বা সাদা সাদা হয়ে আছে, চোখের চোখ গোল গোল সাদা সাদা হয়ে আছে, এরকম অবস্থা। এই দৃশ্য দেখার পর ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে ওইখানে দুইজন একসাথে অজ্ঞান হয়ে পড়ে যান, ব্যাটারি ওইখানেই পড়ে আছে। এদিকে রাত হয়ে যাচ্ছে, এই দুজন বাড়িতে আসে না, কিছু হলো কি না এরকম একটা চিন্তা ভাবনা করে, ওই সময় তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে জানবেন যে কোথায় আছেন ওনারা। তখন এই নাসির কাকার বাবা এবং নাসির কাকার যে বড় ভাই, এই দুজন বের হন তাদেরকে খুঁজতে। ওনারা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন যখন, ওই রাস্তা তো ওই একটাই, ওই একটা রাস্তা দিয়ে আসতে হবে, তো ওনারা ওই শর্টকাট রাস্তাটাই ধরেছিলেন। অন্য রাস্তা ছিল অনেক ঘোরাপথ, ওই ঘোরাপথ দিয়ে সাধারণত ওনারা আসা যাওয়া করেন না, ওনারাও জানতেন যে এই শর্টকাট রাস্তা দিয়ে ওনারা আসবেন। তো ওই রাস্তায় যখন ওনারা এগিয়েছেন তখন দেখেন এই দুই ভাই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ব্যাটারি ওই পাশে পড়ে আসে। এরপর তো দুইজনকে বাসায় নিয়ে আসা হয়। তাদের যখন জ্ঞান ফেরত আসে, বাসার সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তাদের সাথে। তখন এই নাসির কাকা এবং হারেস কাকা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে খুলে বলেন। তখন নাসির কাকার বাবা তাদেরকে বলেন, তোমরা হয়তো ভয়ঙ্কর কোনো জিনের খপ্পরে পড়ছিলে, আল্লাহর রহমতে দুজন ছিল বলে কোনো ক্ষতি হয় নাই, একজন হলে নিশ্চিত কোনো ক্ষতি করত। এরপর দুজনকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তাদেরকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে তাদের আর কোনো সমস্যা হয় না, দুজনেই সুস্থ হয়েছেন। তো দুজন সুস্থ হয়ে যাওয়ার পর এটা নিয়ে যে আরও তাদেরকে সাফার করতে হবে এমনটা না, এভাবেই ওনাদের সাথে এই ঘটনাটা সমাপ্তি হয়ে যায়। এবার আসি পরের ঘটনায়। এই যে রানা ভাই, যার কথা আমরা শুরুর দিকে বলেছিলাম আর কি, এই রাকিব হোসেন ভাইয়ের ভাইরা ভাই হয় আর কি সম্পর্কে। তো এই রানা ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই চলে যাই। রানা ভাইয়ের জন্ম কিন্তু এই কলাকোপা হাড়ভাঙা গ্রামে হলেও তার পুরো পরিবার অনেক আগে থেকেই ঢাকায় বসবাস করে। রানা ভাই অনেক ছোটবেলা থেকেই ঢাকার মোহাম্মদপুরে থাকেন, আর পরিবার সহই সেখানে থাকতেন। বর্তমানেও তিনি ফ্যামিলি সহ মোহাম্মদপুরেই বসবাস করছেন। 2002 সাল, তখন উনি ক্লাস 9-এ পড়াশোনা করছেন। রানা ভাই প্রতি মাসে পারিবারিক কাজে গ্রামের বাড়িতে আসতেন, আর যখন আসতেন 2 দিনের বেশি থাকতেন না। গ্রামে যেই কাজগুলো থাকতো এগুলো করে আবার ঢাকায় চলে আসতেন। এরকম একদিন উনি মনস্থির করলেন যে উনি গ্রামের বাড়িতে যাবেন। তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে রানা ভাই ওনার কিছু বন্ধুদেরকে ফোন দিয়ে বলেন যে আমি তো আসতেছি, তোদের সাথে কিন্তু দেখা হবে, আড্ডা দেবো একসাথে। ওই সময় বাটন ফোনগুলো কিন্তু সবার হাতে হাতে ছিল না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত এই 2002 সাল থেকে শুরু করে নিয়ে এই 4-5 সালের দিকে
অনেকেই দোকান থেকে 2 টাকা মিনিট 5 টাকা মিনিটে কল করতেন, কিন্তু ওনাদের কাছে বাটন ফোন ছিল। ওই সময় ওনারা মোটামুটি যখন বের হয়েছে ফোনগুলো আর কি, তখনই কিনে নিয়েছেন। ওই সময় গ্রামীণ ফোনটা অনেকের হাতে হাতে চলে গিয়েছিল, বিশেষ করে যারা ফোন কেনার সামর্থ্য ছিল আর কি, তাদের অনেকেরই হাতে হাতে গ্রামীণ ফোনটা চলে গিয়েছিল। তো যাই হোক, ওনারা তো মোটামুটি বেশ কয়েকজন বন্ধুবান্ধব ফোন ব্যবহার করতেন ওই সময়তেই, এই জন্য ফোন করে তাদেরকে বলে দিয়েছিলেন আর কি। নির্ধারিত সময়েই উনি কলাকোপা পৌঁছে যান। কলাকোপা আসার পর চিন্তা করেন যে এখন বাসায় যাব না, আগে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় যাব। উনি সাধারণত কী করতেন, বাসায় যেতেন, একটু ফ্রেশ হয়ে আবার আসতেন, তারপর আড্ডা দিয়ে আবার বাসায় যেতেন। তো চিন্তা করলেন যে একবার আড্ডা দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে আর বাজারের দিকে বা আড্ডা দেওয়ার জন্য এই সাইডটাতে আসবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো রানা ভাইয়ের এক বন্ধু, তার নাম হচ্ছে মাসুদ, তাকে ফোন দিয়েছেন। তো ফোন দেওয়ার পরে বলে যে মাসুদ, আমি তো আসছি, বটতলায় দাঁড়ায় আছি, আয় তাড়াতাড়ি এদিকে আয়, তুই আসলে ওই পোদ্দার বাজারে গিয়ে আড্ডা দিব। তখন ওনার বন্ধু মাসুদ বলে যে আমার তো একটা অন্য কাজ পড়ে গেছে, অন্য একটা জায়গায় আসছি, এখন আমি আসতে পারতেছি না, আমার কাজ যদি শেষ হয় তখন আসতে পারবো। তখন রানা ভাই বলেন যে ঠিক আছে, তো তুই যখন কাজ শেষ করে বাসার দিকে যাবি তখন আমাকে ফোন দিস, একসাথে বাসায় যাব, কারণ আমার বাসায় যাওয়ার পথ তো ওই দিক দিয়েই, রাস্তা তো বেশিটা ভালো না, তোর সাথে একসাথে বাসায় যাব। তো ওনার বন্ধু মাসুদ বলেন ঠিক আছে, আমি ফোন দিব না। তো রানা ভাই তখন কি করছেন, আরও 3-4 জন বন্ধু আছে, চয়ন, রাজু, সাজু, এই 3 জন বন্ধু, তাদেরকে ফোন দিছেন। তো এরা চলে আসছে, এবার তাদের সাথে ওই কলাকোপার পোদ্দার বাজারে আড্ডা দিতে থাকেন। আড্ডা দিতে দিতে রাত 11টার মতো বেজে গেছে। তো রাত 11টাতে বেজে গেছে এটা উনি খেয়াল করেন নাই। যখন মনে হলো রাত 11টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে, তখন ওর বন্ধু মাসুদকে ফোন করছেন, কিরে মাসুদ, তুই তো আসলি না, তো রাত রাত তো অনেক হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, তোর কাজ কি এখনও শেষ হয় নাই? তাড়াতাড়ি বাজারে আয়, একসাথে বাসায় যাব, ঢাকা থেকে আসছি, জার্নি করছি। তখন তার বন্ধু মাসুদ বলে, আমি তো কখন কাজ শেষ করে বাসায় চলে আসছি, তুই তো আর ফোন করে বললি না যে তুই এখনও বাজারে আড্ডা দিচ্ছিস, আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে, মনে হয় তুই বাসায় চলে গেছিস, এই জন্য তোকে আর ফোন দেই নাই। তখন রানা ভাই তো তার বন্ধুর উপর মারাত্মক রাগ হয়ে যান, বলে যাই, তোরে না বললাম যে একসাথে বাসায় যাব, তুই জানিস না যে এই রাস্তাটা খুব একটা ভালো না, চারপাশে অনেক বাঁশঝাড়, বড় বড় আম গাছ, গাব গাছ, এই রাস্তায় তো অনেক মানুষ অনেক সময় ভয় পাইছে, তুই আমাকে না নিয়ে চলে গেলি, তোকে তো বললাম যে একসাথে যাব। তখন তার বন্ধু ভুল স্বীকার করে যে আসলে ফোন দেওয়া উচিত ছিল, কারণ কি আর করা, সে তো চলেই গেছে। এমত অবস্থায় তার সাথে যে 3 জন বন্ধু ছিল, চয়ন, রাজু এবং সাজু, এই 3 জন রানা ভাইকে বলেন যে আচ্ছা, তোরা তো চিন্তার করার দরকার নাই, আমরা 3 জন তোকে আগায় দিয়ে আসবো, তুই যেহেতু একা একা। তখন রানা ভাই আসলে খুব বিরক্ত হয়েছিলেন ওই মাসুদ ভাইয়ের উপরে, ওই বিরক্ত থেকে বলে না, থাক, তোদের কাছে যেতে হবে না, সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। ওই 3 জন এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রানা ভাই আর রাজি হন নাই। তো রানা ভাই বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করেছেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তখন ওনার মনে পড়ে যায় যে হাই রে, নাসির কাকা এবং হারেস কাকার সাথে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল অনেক দিন আগে। ওই ঘটনার কথা যখন তার মনে পড়ছে, পরবর্তীতে নাসির কাকা এবং হারেস কাকার কাছ থেকে উনি ঘটনা শুনেছিলেন এই রানা ভাই, তো ওই যে শুনেছিলেন এইটা ওই সময় যখন মনে পড়ছে, তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে বেশ ভয় কাজ করতে থাকে। আবার চিন্তা করছেন, যাক, আল্লাহ ভরসা, কিছু হবে না। উনি তো হাঁটা শুরু করেছেন। তো রানা ভাই হাঁটতে হাঁটতে এই কলাকোপার যে বর্তমান প্যালেস পার্কের যে 3 রাস্তার মোড় আর কি, বর্তমানে যেটা আর কি, এখানে চলে আসেন। তখন স্বাভাবিকভাবেই তাকে বাম পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই যেতে হবে। এরপর উনি হাঁটা শুরু করেন। কিছুদূর যাওয়ার পর যখন তিনি সেই মোড় এবং বাসের খুব কাছাকাছি, তখন হঠাৎ করে ওনার ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, ওনার শরীরটা ঘামতে থাকে। রানা ভাই চিন্তা করেন যে কি ব্যাপার, হঠাৎ করে এমন হচ্ছে কেন? অনেক সময় মানুষের হাই প্রেশার বা লো প্রেশার হলে শরীর যেমন অস্থিরতা অনুভূত হয়, শরীর ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখতে থাকে মানুষ, মাথা ঝিমঝিম করে, শরীর ভার হয়ে যায়, এমনটা তার কাছে মনে হচ্ছিল। কিন্তু ওনার তো এরকম লো প্রেশার বা হাই প্রেশার নাই, ওনার এরকমটা হচ্ছে কেন? উনি এরকম চিন্তা করতে করতে যখন একটু সামনের দিকে আগানো শুরু করেছেন, হঠাৎ করে
ওই যে বাঁশঝাড়টা ছিল পাশে, বাঁশঝাড় থেকে প্রচণ্ড শব্দ করে হো হো শব্দ করতেছে। মানে এটা হাসি না, কিন্তু মানে হো হো করে যে হাসছে বিষয়টা এরকম না, হো হো শব্দ করতে করতে একটা অবয়ব ওনার পেছনে চলে আসছে, মানে সামনে না, পেছনে। তো রানা ভাই এটা দেখছেন যে ওই একটা অবয়ব হো হো শব্দ করতে করতে পেছনে চলে আসছে। উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ঘুরে তাকাবার মতো সাহস ওনার আর ছিল না। রানা ভাইয়ের বর্ণনা অনুযায়ী ওই অবয়বটা যখন ওনার পেছনে এসে দাঁড়িয়েছে তখন মনে হচ্ছিল পেছনটা অনেকটা আলোকিত হয়ে গেছে, আর ওই অবয়বটা প্রচণ্ড জোরে হো 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 শব্দ করেই যাচ্ছে, আর চারপাশে মনে হচ্ছে বাতাসে সব কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে। রানা ভাই কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, কিন্তু এমন পরিস্থিতিতে যদি কেউ পড়েন, কারো কি সাহস ধরে রাখা সম্ভব হয়? তো রানা ভাইয়ের ক্ষেত্রেও সেটাই হইল, ওনার পক্ষে সাহস ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তারপরেও সাহস নিয়ে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ছেন এবং সামনের দিকে হাঁটা শুরু করেছেন। রানা ভাই তারপরও খেয়াল করেন যে ওই অবয়বটা তার পেছনে পেছনে আসছে। যখন আসছিল ধপাস ধপাস শব্দ হচ্ছিল, মনে হচ্ছে বড় বড় পা ফেলে আসছে। রানা ভাই যখন অনেক জোরে জোরে সূরাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ছেন, তখন মনে হয় পেছনে আর শব্দ হচ্ছে না, আর পেছনে কেউ নাই। কিন্তু যখন ওনার সূরাটা পড়াটা শেষ হয়ে যায়, যখন সূরা ফালাক পড়া শেষ হয়ে যায়, ওই নাস পড়ার আগে, মানে সূরা নাস পড়ার আগে মধ্যবর্তী একটু সময় থাকে, মনে হচ্ছে যে ওই সময় ওই জিনিস আবার পেছনে চলে আসে, পেছনে আলোকিত হয়ে গেছে আর বাতাস শুরু হয়ে গেছে। আবার যখন পড়া শুরু করেন জোরে জোরে, তখন আবার নাই। যখন সূরা নাস পড়া শেষ হয়, এরপর যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, ঠিক এই সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে আবার ওই জিনিসটা মনে হচ্ছে চলে আসছে। মানে মাঝখানে যদি 1 সেকেন্ডেরও গ্যাপ হয়, সাথে সাথে ওই জিনিসটা পেছনে চলে আসে। আর ওই যে হো হো শব্দ তো আছেই, আসার সাথে সাথে হো হো শব্দ করে। উনি হাঁটার স্পিড তো বাড়িয়ে দিয়েছেন, আর উনি সূরাগুলোও পড়ছেন। উনি যখন হাঁটছিলেন, ওই যে পাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো বইছেই, সব কিছু দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। এরপর উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে হাড় ভাঙা বাস স্ট্যান্ডের যে মেইন বড় রাস্তা, সেই রাস্তায় এসে উনি যখন দাঁড়িয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে আবার তখন টুকটাক গাড়ি চলাচল করছিল। রানা ভাই যখন দাঁড়িয়েছেন, ওই দাঁড়ানো অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন জোরে বলে উঠল, আজকের মতো বাইচা গেলি রে, তোরে কিছু করতে পারলাম না। আমার সামনে যে একবার পড়ে তারে আমি বাইচে ফিরতে দেই না, কিন্তু তোর কোনো ক্ষতি আমি করতে পারলাম না। এইটুকুই শুধু শুনেছিলেন, এরপর আর কোনো কথা উনি শোনেন নাই। রানা ভাই এক মুহূর্ত সেখানে দেরি না করে দ্রুত দৌড়ে ওনার বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওনার দাদু, ওনার কাকা তাকে জিজ্ঞেস করেন যে, কিরে এত রাত পর্যন্ত তুই কইছিলি? আমরা সবাই চিন্তা করতেছি তোর জন্য কোনো বিপদ আপদ হইল কিনা। তো রানা ভাই আর কাউকে কিছু না বলে ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই দিন রাত্রে ওনার সাথে তেমন কোনো ঘটনা না ঘটলেও পরের দিন উনি সকালবেলা দ্রুত ঢাকায় চলে যান। ঢাকায় যাওয়ার পর ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর আসে। স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর আর ভালো হয় না। রানা ভাইয়ের অসুস্থতার কথা শুনে রানা ভাইয়ের নানুও চলে আসেন ওনাকে দেখতে। তো রানা ভাইয়ের নানু যখন রানা ভাইকে দেখেছেন, দেখেই বলেন, কিরে তোর জ্বরটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না রে, নিশ্চয়ই কোনো একটা ঘাপলা হয়েছে, বল তো কী হয়েছে, আমাকে সব খুলে বল। কারণ নানু টুকটাক কবিরাজি জানতেন। রানা ভাইয়ের চেহারা দেখে আর চোখের দিকে তাকেই মনে হয়েছে যে এইটা স্বাভাবিক জ্বর না, এটা অন্য কোনো কারণে জ্বরটা আসতে পারে। তখন হচ্ছে রানা ভাই তার নানুকে এই ঘটনাটা খুলে বলেন। পরিবারের লোকজনও বলতেছে, তাহলে এই কথাটা আমাদেরকে কেন আগে বললি না? তাহলে তো আরও আগে আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। যাই হোক, রানা ভাইয়ের নানু যখন এই বিষয়টা জেনেছেন, তখন উনি দুটো বৃত্ত এঁকেছেন। একটার ভিতরে রানা ভাইকে বসিয়েছেন, আর একটার ভিতরে উনি নিজে বসেছেন। এরপর রানা ভাইয়ের 2 হাতের যে কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি ওনার হাত দিয়ে চেপে ধরেছেন এবং উনি ওনার মতো করে দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় নানুর শরীর কাঁপছে, আর তার সমস্ত শরীর ঘেমে দরদর করে ঘাম পড়ছে, আর তার চোখ দুটো বড় বড় হয়ে উপরের দিকে মনে হচ্ছে উঠে যাচ্ছে। মানে চোখের যে মণিটা, এটা উপরের দিকে উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে তার চোখটা। মানে আমাদের চোখের যে কালো অংশ গোল, এটার নিচেও তো সাদা অংশ আছে, যদি এই কালো অংশটা উপর দিকে উঠে যায় তাহলে চোখটা সাদা সাদা দেখা যাবে না, বেশিরভাগটাই তো সাদা হয়ে যাবে, ওরকম হয়ে গেছে আর কি।
তো এরকম অবস্থা যখন হয়েছে, পরিবার সবাই তো ভয় পেয়ে যান যে না জানি এখন কি হয়ে যায়। এভাবে কিছু সময় থাকে, এরপর আবার আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর রানা ভাইয়ের নানু সবাইকে বলেন যে এই যে রানা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই রাত্রে ভয়ঙ্কর এক পিশাচ জিন রানা ভাইকে তাড়া করেছিল। নানু আরও বলেন এই জিনের মুখটা দেখতে শেয়ালের মতো, এবং স্বাভাবিক শেয়ালের মাথাটা যত বড় হয় এই মাথাটা আরও অনেক বড়, আর তার পুরো বডিটা আবার শকুন পাখির মতো, বিশাল সাইজ তার। নানু আরও বলেন যে এই রানা ভাই যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়ে ওই জিনটা চলাচল করে। শুধু এই রাস্তা না, আশেপাশের বড় একটি এরিয়া নিয়ে এই জিনের চলাচল। এই জিনটা থাকে মাঝির কান্দা ব্রিজের নিচে, একটা বট গাছ রয়েছে, সেই বট গাছে। এই মাঝির কান্দা ব্রিজের নিচে যে বট গাছটি রয়েছে এর সাথে মাটি দিয়ে তৈরি একটি মূর্তি নাকি রয়েছে। আঞ্চলিক ভাষায় ওনারা এটাকে নিষ্কাইন্দা বলেন। অনেক ধর্মের লোকজন নাকি ওখানে এসে বিভিন্ন মানতও করেন। এই জায়গাটা অনেক আগে থেকেই নাকি ভৌতিক। তো ওই জিনটা ওই দিক দিয়ে চলাচল করে। ওই সময় রানা ভাই ওই রাস্তায় চলে আসছিলেন, তখন মূলত ওই চলাচলের রাস্তায় চলে আসার কারণে ওই জিনটা ক্ষিপ্ত হয়ে রানা ভাইকে ভয় দেখিয়েছে। তবে রানা ভাইকে মেরেই ফেলতো। রানা ভাই দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, আল্লাহর রহমতে ক্ষতি করতে পারে নাই। আর লোকালয়ে চলে এসেছিলেন, রাস্তায় চলে এসেছিলেন যেদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই কারণে ওই জিনটা আর এই পাশে আসে নাই। রাকিব ভাই আরও একটা জিনিস জানিয়েছেন যে এই যে ব্রিজটা মাঝির কান্দা ব্রিজ, এই ব্রিজের ঢালে রহস্যজনকভাবে অনেক গাড়ি নাকি দুর্ঘটনায় পতিত হয়, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন সেখানে। এই স্থানে অনেকবার নাকি দোয়া মাহফিল করা হয়েছিল যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা অনবরত নাকি ঘটেই চলছে। নবাবগঞ্জের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে এই জায়গাটি রহস্যময় ভৌতিক জায়গা নামেই পরিচিত। আর এই যে নানু কিন্তু এখনও বেঁচে আছেন। আর নানু এই সমস্ত বিষয় জানানোর পর রানা ভাইকে ঝাড়ফুঁক করে দেন। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ঘটনাটি পাঠিয়েছিলাম। যাই হোক, আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে ঘটনাটি আবারও বলছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ মাহমুদ। তিনি কুমিল্লা জেলার একটি গ্রাম থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তার ভাষ্যমতে এই ঘটনাটি তিনি তার নানার কাছ থেকে শুনেছেন, আর সেই নানাও এই ঘটনাটি শুনেছিলেন তার পূর্বপুরুষদের মুখে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছাড়িয়ে আমাদের কাছে এখন উপস্থাপনা হবে। অনেক পুরাতন ঘটনা। শরতের শেষ বিকেলটা ছিল অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে যেন লুকিয়েছিল এক অজানা অশুভ ইঙ্গিত। গ্রামের নাম শালবনপুর। চারপাশে হালকা কুয়াশার মতো আলো, দূরে মাঠ থেকে গরু ফিরছে, মানুষজন ঘরে ঢুকছে। আর সেই সময় 15-16 বছর এক কিশোর, তার নাম ছিল তানভীর, সে খেলা শেষ করে বাড়ি ফিরছিল। বাড়ির উঠানে পা রাখতেই তার নাকে এলো গরম তেলে ভাজা পিঠের গন্ধ। সেই গন্ধে তার ক্ষুধা আরো বেড়ে গেল। রান্নাঘরের পাশে কুপির আলো দপ দপ করছিল। খালা চাল গুঁড়ো করেছেন, মা চুলার আগুনে পিঠা ভাজছেন। আগুনের লাল আলোয় মায়ের মুখটা অদ্ভুত লাগছিল, যেন ছায়া আর আলো মিলে অন্য কারো মুখ হয়ে গিয়েছে। তানভীর বসে পড়ল। পিঠা হাতে নিতেই মা হঠাৎ বললেন, আজ রাতেই তাকে মামার বাড়িতে যেতে হবে, বড় বোনের বিয়ের খবর দিতে হবে। কথাটা শুনে তার মনে হালকা অস্বস্তি হলেও সে রাজি হয়ে গেল। রাত নামতেই সে বের হলো।
গলায় ছোট কোরআন শরীফ, হাতে হারিকেন, আর সঙ্গে একটা বড় হাড়ি ভর্তি পিঠা। চারপাশে এমন নিস্তব্ধতা যে নিজের হাঁটার শব্দ নিজের কানে কাঁপছিল। স্টিমার ঘাটে আমি পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে সে এক প্রায় ফাঁকা স্টিমারে উঠল। বাতাস ঠান্ডা, আলো মিটমিটে, আর অদ্ভুত এক নীরবতা চারপাশে ছড়িয়েছিল। কিছুক্ষণ পর তার চোখ গেল, মানে একটু ওই সময় একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল তার। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং বুক ধরফর করছে। চোখ খুলে দেখি যে স্টিমার থেমে আছে। চারপাশে সবাই ঘুমিয়ে আছে অস্বাভাবিকভাবে গভীর ঘুমে। আর ঠিক সামনে বসে আছে এক অচেনা ছেলে। ছেলেটার গায়ের রং মৃত মানুষের মতো ফ্যাকাশে, চোখ দুটো অন্ধকারে জ্বলছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবুও মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। তানভীর এবার তাকে সালাম দিল, কিন্তু কোনো উত্তর এলো না। বরং ছেলেটা হঠাৎ বলল, তোর হাড়িতে কি আছে? এই প্রশ্নে তার বুক কেঁপে উঠল। হাড়ি শক্ত করে বাঁধা, তবু সে জানলো কিভাবে? এই প্রশ্নটা তানভীর তাকে করলো। তানভীর বলল, কিছু খাবার? কেন, কি হয়েছে? ছেলেটা ধীরে ধীরে কাছে এসে আস্তে আস্তে বলল, পিঠা, তাই না? এইবার তার শরীরের ভিতরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ছেলেটা বলল, তার নাম রিফাত, কিন্তু তার কণ্ঠে কোনো প্রাণ নেই, যেন শুষ্ক মাটির ফাঁক দিয়ে বাতাস বের হচ্ছে। সে বলল, অনেকক্ষণ কিছু খায়নি, একটু পিঠা দিবি তানভীর? না বলতেই তার চোখের দৃষ্টি বদলে গেল। চোখের ভিতর আগুনের মতো কিছু একটা জ্বলে উঠল। চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল। হারিকেনের আলো কেঁপে উঠল। আর সেই আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল ছেলেটার পা মাটিতে নেই, সে ভেসে আছে। তারপর নিস্তব্ধতা, শুধু সেই অদ্ভুত রকমের কণ্ঠ, খুব খিদে পেয়েছে। স্টিমার আবার চলতে শুরু করলেও তানভীরের কাছে সময় যেন থেমেছিল। সে সামনে তাকানোর সাহসটুকু করলো না। মনে হচ্ছিল তাকালেই হয়তো তার জীবনের শেষ মুহূর্তটা হবে এই ঘাটে। ঘাটে নেমে সে দ্রুত হাঁটা শুরু করলো। রাত তখন গভীর, চাঁদনি আকাশ, সরু পথ, দুই পাশে বাঁশঝাড়, বাতাসে পাতার শব্দ যেন চাপা হাসি। হঠাৎ সে বুঝতে পারলো কেউ তাকে অনুসরণ করছে। পিছনে টেনে টেনে হাঁটার শব্দ। সে থামলো এবং পিছনে তাকালো। পিছনে তাকানোর পরে কিছুই নেই। আবার সে হাঁটতেই শব্দটা ফিরে এলো। এবার আরো কাছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ডান পাশের বাঁশঝাড় থেকে খসখস শব্দ হতে থাকলো। আলো ফেলতেই সে দেখলো এক এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে উঠেছে। বৃদ্ধার চোখে কোনো প্রাণ নেই, মুখে শূন্যতা। সে বলল, বাবা, একটু পিঠা দিবি? খুব খিদে পেয়েছে। এই কথা, একই সুর, একই টোন, সবকিছু ভেবে তানভীরের বুক ধকধক করে উঠল। সে উত্তর না দিয়েই সামনে এগোলো। কিছু দূর যেতেই পথের মাঝখানে একটা বাঁশ পড়ে থাকতে দেখলো তানভীর। অস্বাভাবিক আড়াআড়ি তার বাবার কথা মনে পড়ল। এটা ভাঙ্গি না, এটা ফাঁদ, তার বাবা তাকে বলেছিল। সে দোয়া পড়তে শুরু করলো। চোখ খুলে দেখে বাঁশটা
নিজে নিজেই সরে যাচ্ছে। চারপাশে কেউ নেই, কিন্তু কেউ আছে। তারপর বাতাসের পচা গন্ধ গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। এক তীব্র গন্ধে চারিদিকে কেমন যেন আঠালো বন্ধ হয়ে গেছে। এটার ভিতরে তানভীর খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল তার নিঃশ্বাস নিতে। পিছন থেকে একটা কণ্ঠস্বর এলো, তুই পালাচ্ছিস কেন? পেছনে তাকিয়ে সে দেখলো সেই ছেলেটা যে স্টিমারে ছিল, কিন্তু এবার তার মুখ কেমন যেন বিকৃত হয়ে গেছে, চোয়াল বেঁকে গেছে, চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে, মুখ থেকে কালচে কিছু ঝরে পড়ছে, আর সে ভেসে আছে। সে বলল, একটা পিঠা দিলে তো তোর খুব ক্ষতি হবে না। তারপর বিকট হাসি। তানভীর দৌড় দিল পিছনে, এবং তিনি একটু দূরে গিয়ে তাকে যত দূরে যাচ্ছিল আর পিছন থেকে ফিরে ফিরে তাকে অনুসরণ করছিল। মাটি ছুঁয়ে নয়, বাতাস কেটে হঠাৎ সে পড়ে গেল। হারিকেন নিভে গেল, চারপাশটা অন্ধকার। চারপাশে তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস, এবার তাকে ঘাড়ের কাছে একদম তাকে এভাবে বলছে, এবার তোকে ছাড়বো না। তানভীরের শরীর অবশ হয়ে গেল। অন্ধকার এত ঘন যে নিজের অস্তিত্বটাও টের পাওয়া যাচ্ছে না। তার পাশে কিছু একটা আছে, সে বুঝতে পারছিল অন্ধকারের মধ্যে, কিন্তু দেখতে পাচ্ছিল না। ঠান্ডা বাতাস তার ঘাড় বেয়ে নামছিল। তারপর সেই কণ্ঠ আবার, তুই তো খুব জেদি এক ছেলে রে, একটা পিঠা দিলে তো তোর খুব একটা ক্ষতি হবে না। তো তানভীর চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। প্রথমে শব্দ বের হচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠে জোর পেল। চারপাশ অদ্ভুত শব্দ শুরু হলো, যেন অনেকগুলো মৃত গলা একসাথে গঙ্গাচ্ছে। সেই শব্দের ভিতরে থেকে এক চিৎকার, চুপ কর! তার শরীরের মাটি এবং সাথে সাথে ওই মাটি চেপে ধরলো। বুকের উপর ভারী চাপ, শ্বাস বন্ধ হয়ে আসছিল। তবুও সে থামলো না। হঠাৎ সব থেমে গেল, চোখ খুলে গেল, এবং চোখ খুলে সে দেখলো সে এক গোরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছে, এবং চারপাশে ভাঙা কবর, ডোবা, নতুন পুরনো সবকিছু একসাথে কেমন যেন একটা পচা মাংসের গন্ধের মতো বাতাস বইতে আসতে শুরু করলো। মাটি নড়লো, একটা হাত বের হলো, কালচে পচা, নখ বাঁকানো, আর একটা হাত, একটা মাথা, বিকৃত মুখ, ফাঁকা চোখ। তারপর একটার পর একটা কবর ফেটে উঠতে লাগলো। চারপাশের মৃতরা এবার আসছে তার দিকে ধেয়ে। সবাই তার দিকে তাকিয়ে। সেই কণ্ঠ আবার, আর পালানোর পথ নেই। তানভীরের গলায় কোরআন শরীফ গরম হয়ে উঠল, আলো ছড়াতে লাগলো। সেই আলোই সে দেখলো ছেলেটা এখন আরো ভয়ঙ্কর। শরীর লম্বা এবং হাত মাটিতে লেগে আছে, মুখ স্বাভাবিক বড়। সে চিৎকার করলো, তাকে আজ এখানে শেষ করব। তানভীর চোখ বন্ধ করে শেষবারের মতো দোয়া পড়লো। হঠাৎ ঝড়ের মতো বাতাস উঠতে লাগলো। গাছ কাপল, তারপর বিকট, গাছ কাঁপতেছে, তারপর বিকট চিৎকার। সে চোখ খুলে দেখলো সেই সত্তার পিছে তার শরীর ধোঁয়ার মতো ভেঙে যাচ্ছে। চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তানভীর আর টিকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। ভোরে গ্রামের মানুষ তাকে গোরস্থানের পাশে অচেতন অবস্থায় পায়। তার হাতে এখনো পিঠার হাড়ি শক্ত করে ধরা ছিল। আশ্চর্যের বিষয়,
হাড়ির ভিতরের পিঠাগুলো একটাও নষ্ট হয়নি। কিন্তু সেই রাতের পর তানভীর আর আগের মতো নেই। সে একা বের হয় না, অন্ধকার দেখলেই সে চোখ সেই দৃশ্য ভেসে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তানভীর গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখনও সে শুনতে পায় তার কানের কাছে এক ঠান্ডা ফিসফিস শব্দ, একটা পিঠা দিলে তো তোর ক্ষতি হতো না। তো এই ছিল রাশেদের পাঠানো ঘটনা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি চলে যাব রুবেলের পাঠানো ঘটনায়। রুবেল তখন কেবল এসএসসি পাশ করেছেন, তার বয়স 16 কি 17। তো সে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো নানার বাড়িটা হচ্ছে একটা পুরনো জমিদার বাড়ি, এবং সেটি তার নানা কিনে নিয়েছিল তখনকার সময়কার একজন এরকম সম্ভ্রান্ত পরিবারের কাছ থেকে কিনেছিল। এবং এই বাড়ির দুইটা অংশ ছিল, একটা সামনের অংশ, একটা পেছনের অংশ। তো সামনের অংশটা ছিল গ্রামের দিক থেকে আসলে সুন্দর রাস্তা দিয়ে এসে বাগানের পাশ থেকে একদম ঢুকে যাওয়ার রাস্তা, আর এসে বাড়ির সামনের ফ্রন্ট সাইডটা। তো এখানে মোটামুটি খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, লন আছে, ইত্যাদি ইত্যাদি। আর বাড়ির পেছন দিকটা, সেটাকে রুবেলের নানা ব্যবহার করতেন তার আড়ত হিসাবে। মানে সেটা ছিল নদীর সাথে একদম লাগোয়া। তো সেইখানেই তার যে ব্যবসা ছিল, রুবেলের নানার একটা ব্যবসা ছিল, সেগুলো হচ্ছে ধান চালের ব্যবসা। তো মিল থেকে এখানে আসতো, এসে স্টোর হতো, এখান থেকে এগুলো আবার পাঠিয়ে দিতেন অন্য জায়গায়। তো এই পেছনের দিকটা হলো এইখানে। এবং রুবেলের নানার একটা অফিস ছিল সেখানে, যেটাকে গদি বলতো তারা, সেই গদি ওইটা ছিল পেছনের সেই অংশে। তো রুবেল বেড়াতে গেলে নানা বাড়িটা খুব এনজয় করতো, খুব কমই যাওয়া হয়েছে ওইখানে তার। মানে ছোটবেলায় যখনই যে কয়বারই গেছে, তার বাবা মা তাকে খুব স্ট্রিক্টলি ধরে রাখছে, রেখে রাখছে, কারণ সে ওই নদীর পাড়ে চলে যেত, আড়তে যে বসে থাকতো, এগুলো করতো আর কি। তো এইবার যখন রুবেল গিয়ে নানা বাড়িতে, তো এরকম ঘোরাঘুরি শুরু করছে। সে ছাদে উঠে যায়, সামনে চলে যায়, বাগানে ঢুকে যায়, ঘুরে বেড়ায়। তো ওইখানে আর কেউ নাই, কারণ তার কাজিনরাও কিন্তু আসলে শহরে থাকে। হ্যাঁ, কেউ যশোরে থাকে, কেউ ঢাকায় থাকে, এবং এরাও সবাই সময় করে আসা হয় না, তাদের মধ্যে বয়সেরও ডিফারেন্স আছে, তো স্ক্যাজুয়াল মিলে না, সবাই একসাথে আসবে এরকম না। তো রুবেল এইবার গিয়ে বেশ এনজয় করতেছিল নানার এই যে পুরো বাড়িটা। তো এর মাঝে সে আড়তে গিয়ে বসে থাকতো, কারণ কিছু করার নেই। সকালে নাস্তা খেয়ে আড়তে গিয়ে বসে দেখতো নানা কি করতেছে। তো দেখতো যে নানা নিউজ পেপার পড়ে, চা খায়, সেও গল্প করতো। তো এখানে একটা ছেলের সাথে তার পরিচয় হলো, নাম হচ্ছে মানিক। এই মানিক মোটামুটি এখানে কাজ করে আর কি, মানে বিভিন্ন কাজে হাত বাটায় তার নানার এখানে। তার নানা বিশ্বস্ত বেশ, সে কাজে পাঠায়। তো সে দেখলো যে এই মানিকের বয়স তার থেকে হয়তো মানে 8-10 বছরে বড় হবে। তো তার সাথে বেশ গল্প গুজব রুবেলের হয়ে যায়, এবং তারা বেশ বন্ধুর মতো হয়ে ওঠে। বড় সত্য মানিক, যদিও তাতে একটু বড় বয়সে, 8-10 বছর বড়, তারপরও বেশ গল্প গুজব করে। তো মানিক বিভিন্ন জায়গায় যাওয়ার সময় রুবেল বলে যে, মানিক ভাই দাঁড়ান, আপনার সাথে যাব, এরকম অবস্থা। তো এই হেঁটে যেত, গ্রামের বিভিন্ন অংশে ঘুরে বেড়াতো, ইত্যাদি ইত্যাদি। তো রুবেল রাত হলে মানিক আবার থাকতো হচ্ছে ওই বাড়ির পেছনের অংশেই, ওই যেখানে তাদের যে আড়তের পাশে একটা ঘর ছিল, সেখানে মানিক থাকতো। তো রাত হলে রুবেলের যখন নাকি মনে হতো যে খুব বোরিং লাগতেছে, কারণ শহরে তো রাত আরো বেশি জাগা হয়, তো সে চলে যেত মানিকের ওইখানে, যে ডাক দিত, মানিক ভাই। তো মানিক বেরোলে মানিকের সাথে সে গল্প গুজব করতো, একটু হাঁটতো, এবং ওই নদীর পাড় দিয়েও হাঁটতো, এবং তাদের ওই আড়তের এখানে হাঁটাচলা করতে বেশ লাগতো। রাতের বেলা অন্ধকার হয়ে যেত একদম, মানে অন্যরকম। তো রুবেল খুব এনজয় করতো জিনিসটা। তো রুবেল এরকম গেছে একদিন রাতের বেলা ডাকতে, তখন এরকম রাত প্রায় 9টার মতো বাজে। তো 9টা কিন্তু অনেক রাত, গ্রামে অনেক রাত 9টা। তো হেঁটে গেছে মানিকের ওইখানে। তো যে দেখতেছে মানিকের ঘরটার দরজা খোলা মানিকের ঘরে, আর ভেতরে আলো নাই, মানে ভেতরে লাইট নিভানো। তো সে যে উকি দিয়ে দেখলো যে মানে একদম অন্ধকার, বাইরের আলো হালকা ঢুকতেছে এরকম। তো মানিকের ঘরের পাশ থেকে একটা করিডোর গেছে, এরকম চিকন, মানে এরকম করিডোর, এবং সেই করিডোরটা আসলে হেঁটে গেছে তার নানার বাড়ি, নানার যে সামনের অংশটা, সেটার পাশ থেকে একটা বাউন্ডারি ওয়াল এরকম বাঁকায় গেছে। ওই জায়গাটা আসলে খুব একটা যাওয়া হয়নি, অত দূর পর্যন্ত সে যাইতেও মনও চায়নি রুবেলের কখনো। তো ওই দিন সে হেঁটে হেঁটে ওই করিডোর দিয়ে যাচ্ছে, যে সামনে মানিক কোথায় আছে। সে এমনি জিজ্ঞেস করছিল ওখানে কি আছে, বলছে যে ওখানে পুরানো কুয়া আছে, তারপর মানে এই পাশে সাইডে রুম আছে, সেখানে আবার একটা প্রেসের লোক, ওখানে একটা প্রেস আছে, প্রিন্টিং প্রেস, তারা কাগজপত্র জমা রাখে, কাগজপত্র রাখে ওইখানে এনে, তাদের বুকলেট টুকলেট অনেক কিছু কাগজপত্র ওখানে জমা রাখে, ভাড়া দেওয়া আর কি। তো রুবেল
ওই জায়গাটা আসলে যায় নাই, কিন্তু ওই দিন ওই যেহেতু দেখছে মানিক নাই, সে হাঁটতে হাঁটতেও দিক দিয়ে চলে গেছে, দেখে যে একটা এরকম ঘাসের লনের মতো ওই জায়গায়, এবং ওই পাশে একটা ঝাঁকড়া গাছ, এবং গাছের পাশে একটা কুয়ার মতো মানে দেয়াল আছে এরকম উঁচু, এর মানে দেয়াল আছে এরকম মানে প্রায় কোমর সমান একটা দেয়াল আছে, ঘুরে গেছে। আর এই পাশে সে দেখতেছে যে কয়েকটা ঘর আছে, সে বুঝলো যে এগুলাই মনে হয় ওই যে প্রিন্টিং প্রেসের জিনিসপত্র রাখে এগুলা, তো ওখানে হয়তো রাখে। সে দেখলো আর দেখে যে গাছের পাশে কুয়া, কুয়ার ওই পিছন দিকে জায়গাটা। তো সে চিন্তা করলো যে আমি হেঁটে যাই ওখানে, ওখানে আবার একটা ঘর দেখতেছে, সম্ভবত এটা বাথরুম ওইখানে। তো রুবেল হেঁটে যাচ্ছে, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কারণ বাতি ছিল এই সামনে, এই পাশে জাস্ট করিডোরের মধ্যে একটু আলো আসতেছে, এবং সেই আলোটাই হালকা মতো ওদিকে গেছে। যখন খোলা জায়গাটা বেরোয় আসছে রুবেল, দেখতেছে যে বেশ কেমন জানি একটু মানে আকাশের আলো পড়ছে, কেমন জানি একটু ভৌতিক লাগতেছে তার কাছে, গা ছমছমে জায়গাটা। আসলে বাড়িটাও তো পুরনো, মানে জমিদার বাড়ি ছিল এক সময়, তো এই বাড়িটা ওইভাবেই তৈরি করা। তো রুবেল হেঁটে হেঁটে ওই ঘাসের লনটা পার হয়ে ওই গাছের ওদিকে যাচ্ছে। সে চিন্তা করতেছে ওই জায়গাটায় মনে হয় নদীর একটা অংশ ওখান দিয়ে পড়ছে আর কি যাওয়ার পথে। তো সে ভাবতেছে ওই গাছের পেছনে কি বসে আছে নাকি মানিক, বা ওখানে বসে থাকতেও পারে, হুনোস। সেইগুলো চিন্তা করতে করতে হেঁটে যাচ্ছে আর কি। তো সে যখন নাকি ওই কুয়াটা পার হয়ে গেছে, তার কাছে মনে হলো আসলে এই গাছের পেছনে কেউ আছে। এই জায়গাটা খুব সরু আর কি, মানে এই গাছের পেছনের অংশটা মাটি একদম কম, মানে সামনে অল্প একটু মাটি, তারপর নদী, কিন্তু ওই দিক দিয়ে বেঁকে গেছে নদীটা। তো তার কাছে মনে হলো ওখানে মনে হয় কেউ বসে আছে। তো সে ওখানে ডাকতেছে, ভাই মানিক ভাই, মানিক ভাই বলতে বলতে সে গেছে সামনে। সে মনে করছে মানিক মনে হয় বসা। কাছে যে সে হঠাৎ দেখলো একটা মানুষ বসে আছে, কিন্তু মানুষটাকে বোঝা যাচ্ছে না, অবয়ব একটা, মানে মানুষের মতো, মানে পুরো অন্ধকার তো আসলে। আর ওই নদীর থেকেও, এই নদীর এই বাঁকটার মধ্যে কিন্তু কোনো নৌকা টোকা কিচ্ছু নাই। হ্যাঁ, নদীর ওই পারের যে জায়গাটা গাছগাছালি একদম ভরা, নদীটা এখানে অন্ধকার, আকাশে চাঁদ ও মেঘে ঢাকা। বোঝা যাচ্ছে একটা মানুষ বসে আছে এখানে, এমনি ঘুরছে তার দিকে, পুরো অন্ধকার। অন্ধকারের মধ্যে একটা মানুষ বসে থাকলে যেরকম লাগে বোঝা যায় না। তো কেন জানি মনে হলো একটা মেয়ে মানুষ, কে মনে হলো একটা মেয়ে মানুষ। তো তার দিকে ঘুরে তাকাইছে। তো এই তাকানোতে মানে রুবেলের বুকের ভিতরে ছ্যাদ করে উঠছে, কেমন জানি লাগছে এটা কে। এই সময় সে পেছন থেকে বেশ দূর থেকে, মানে ওই লনের ওই পাশ থেকে মানিকের ডাক শুনলো, কে রুবেল, রুবেল। তো রুবেল তখন ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে যে ওই জায়গায় করিডোরে আলো হালকা আসতেছে, ওইখানে বুঝতেছে সে যে ওখানে মানিক দাঁড়ায় আছে। তাহলে মানিক ভাই বলে সে আবার ঘুরে তাকাইলো, তাকায় দেখে গাছের গোড়ায় কেউ নাই। তো রুবেলের মধ্যে খুবই অবাক লাগলো, যেখানে কে বসেছিল এক সেকেন্ডে কই গেল। তার কাছে বেশ মানে অন্যরকম, মানে অস্বস্তিকর লাগছে জিনিসটা। তো সে হেঁটে হেঁটে তাড়াতাড়ি ওই লনটা পার হয়ে আসছে। তো মনে হলো যে মানিক একটু বিরক্ত, বলে তুমি ওদিকে কেন গেছিলা? বলে গেছি ওদিকে, মানে কেন, কি হয়েছে, সমস্যা কি? গেছি আপনারা খুঁজতে। মনে হলো যে বুঝে দিয়েছেন কে ওখানে, কে বসা? বলে কেউ বসা না ওইখানে, কেউ বসা না, চলো 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 বলে তাকে মানে নিয়ে গেল ওইখানে হেঁটে। তো সে যখন নাকি পার হচ্ছে হেঁটে ইসের সাথে, মানিকের সাথে, মানিকের দরজাটা যখন পার হয়ে যাচ্ছে, তখন তার কাছে মনে হলো মানিকের ঘরের মধ্যে থেকে একটা মেয়ের অস্ফুট হাসি। তো রুবেলের কাছে এটা খুব অস্বস্তি লাগলো। সে তো মানে টিনেজ, মানে এসএসসি পাস করছে, তার তো মানে এখন সে যুবক হচ্ছে। সে ফট করে বললো আপনার ঘরে কে? হ্যাঁ মানে, এবং আসলেও তো তার নানার বাড়ি এটা, তার তো নানা হচ্ছে এখানকার ওনার। আপনার ঘরে কে? মানে সে একটা অস্পষ্ট হাসি শুনছে নারী। তো সে জানে যে মানিক বিবাহিত না। কে বলে সে আর কোনো কথা না বলে, মানিককে জিজ্ঞেস না করেও সে যে ওই মানিকের দরজা দিয়ে উকি দিল ভিতরে। দরজা কিন্তু খোলা। তার কাছে মনে হলো যে মানিকের ঘরের যে বিছানাটা রাখা, বিছানার উপরে কোনো মানুষ বসে আছে। মানুষ মানে সে বুঝতে পারছে যে মেয়ে মানুষের অবয়ব, যে চুল যদি ফেলে রাখে পাশে, এরকম মেয়ে মানুষের অবয়ব। তো রুবেল কি মনে করে, মানে হাত বাড়াই অন্ধকারের মধ্যে সুইচটা চেপে দিচ্ছে, ঠাস করে বাতি জ্বালাই দিচ্ছে। তো বাতিটা জ্বলে উঠলো রুমের। এক সেকেন্ডের জন্য বাতি জ্বলে টাস করে বাতিটা মনে হলো যে পিটপিট করে নিভে গেল। কিছুই দেখে নাই সে ওখানে। বাতিটা যে জ্বলে উঠছিল, বাতিটা ছিল একটা এনার্জি বাল্ব। এনার্জি বাল্বের আলো জ্বলে উঠছিল, এবং এনার্জি বাল্ব কিন্তু পিটপিট করে নিভে যাওয়ার না, কিন্তু এটা নিভে গেছে। পিটপিট করে যে নিভে গেছে, পুরা ওই যে লাইটের যে পেঁচানো যে রিংটা থাকে, রিংয়ের মধ্যে আলো একটা ঝুলে আছে, একদম ডিমের মতো, মানে ডিম আলো আর কি, মানে খুব কম আলো, মানে জায়গাটা কেবল একটা রহস্যময় আলো ওখানে তৈরি করছে, যেটা নাকি অন্ধকার না। কিন্তু ওখানে কেউ নাই, সে কিন্তু স্পষ্ট দেখছে ওখানে একটা অবয়ব।
তো রুবেল ভয় পেয়ে গেছে, রুবেল ভয় পেয়ে আস্তে করে বের হয়ে আসছে রুম থেকে। তো মানিক দাঁড়ায় আছে পিছনে। মানিক বলে যে কি ব্যাপার, তুমি আমার রুমে ঢুকে যেরকম বাতি জ্বেলে দিলা কি? তো রুবেল বললো, মনে হলো আপনার রুমে একটা মেয়ের হাসি শুনলাম, এখন তো লাইট জ্বালায় দেখি লাইট মানে ফিউজ হয়ে গেল, মানে লাইট নিভে গেল, কেউ নাই। তো মানিক বলছে কাউরে দেখো নাই তো? বলে না। বলে কেন, দেখার কথা? রুবেল জিজ্ঞেস কেন দেখার কথা কারো? ভাই আপনার কি কোনো প্রেমিকা আসছে নাকি এদিকে? তখন মানিক বলতেছে না, এরকম কিছু না, এটা কিছু না, তবে এইভাবে ফট করে কোথাও যেও না, এটা তো আসলে তোমাদের না, শহর না, এটা গ্রাম, এখানে সমস্যা আছে। তখন বলে কি সমস্যা? বলে আচ্ছা তুমি চলো এই সামনে যাই, কথা বলি। তো রুবেল বলতে সমস্যাটা কি ভাই, কি মানে আপনি মানে বলেন না কেন? বলতে পারেন ভাই, আমি কারোর সাথে শেয়ার করবো না। তো মানিক বলতেছে আরে তুমি এদিকে আসো। বলে না 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 মানিক ভাই বলেন, কি ব্যাপার কি? তখন মানিক বলছে আচ্ছা তুমি ঘরেই আসো। তো মানিক তাকে ঘরে টেনে আনলো, টেনে এনে বলে বসো। তো ওই মানিকের ঘরের মধ্যে চেয়ার ছিল, চেয়ারে বসলো রুবেল, প্লাস্টিকের চেয়ার, আর মানিক যে বসলো খাটে। তো তখনও কিন্তু এই বাতি মানে একদম জ্বলে না আর কি, সুইচটা টেনে দেখছে মানে বাতি গেছে গা, জ্বলে না। তো মানিক বলতেছে তোমারে বলবো কিনা ঠিক বুঝতেছি না, তুমি তো ভয় পাবা। তো রুবেল বলে যে কি বলেন, অসুবিধা নেই, আমি ভয় পাই না, বলেন, কোনো সমস্যা নাই। তো তখন মানিক বলা শুরু করলো, বলে শোনো তাহলে তোমার একটা ঘটনা বলি। বললো যে আমার বাবা মারা গেছে অনেক আগে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো আমাদের পরিবার একেবারে যে জলে পড়লো আর কি, তখন যে খুব খারাপ অবস্থা, মানে সংসার চালানোর মতো অবস্থা নাই। আমার মা খুবই কষ্ট করলো, দেখা গেলো যে উনি পাশের বাসায় যে কাজ করতেছে, তাদের কাজকর্ম করে দিয়ে টাকা আনতেছে। তো এরকম অবস্থা, তো এটা তো আসলে আমি তখন কিশোর থেকে যুবক হইতেছে, আমি তো এটা আসলে নিতে পারি নাই। তাই মোটামুটি তখন পড়াশোনা অফ করে দিলাম, দিয়ে আমি কি করলাম, রিক্সা চালানো শুরু করলাম। ওই রিক্সাতে মানুষে নিয়ে যায় ওদিক ওদিক। তো মোটামুটি এইভাবেই মানে আমার চলতেছিল আর কি। তো ওই রিক্সা চালায় টুকিটাকি টাকা আনতাম, ভালোই আমাদের সংসারে একটু আগের থেকে আয় উন্নতি বাড়লো। আমার মাও যা কামাইতো, আমি কাজ করে এনে যা কামাইতো, এবং আমি রিক্সা চালায় আনতাম। তো এই টাকা দিয়ে আমাদের চলে যেত। আর যখন দেখা যেত যে টাকার একটু বেশি দরকার হতো, আমি একটু লেট নাইট পর্যন্ত থাকতাম, বাইরে কাজ করতাম। মানে দেখা যেত যে বাস স্ট্যান্ডে শেষ বাস আসা পর্যন্ত থাকলে প্যাসেঞ্জার পাওয়া যায়। আবার দেখা যেত যে লঞ্চ ঘাটেও যদি আমি দাঁড়ায় থাকি, ওই শেষ লঞ্চ যখন আসে শহর থেকে, তখন বেশ প্যাসেঞ্জার পাওয়া যায়। তা আমি ওই শেষ পর্যন্ত থাকতাম, অনেকে থাকতো না, বিশেষ করে একটু ঠান্ডার রাত হইলে তখন থাকতো না। তো এরকম এক শীতের রাত্রেবেলা, ওই দিন বেশ ঠান্ডা পড়ছে। তা আমি ওই গায়ের মধ্যে একদম মানে একটা শার্ট পরছি, ফুলাতা শার্ট সোয়েটার পরে, গলায় মাফলার টাফলার লাগায় আমি যে বাস স্ট্যান্ডে বসে আছি। তো অনেকক্ষণ বসে আছি, তো দেখলাম যে প্যাসেঞ্জার আসলো, ওরা অনেকেই এদিক ওদিক চলে গেল, কেউ আর রিক্সা নিচ্ছে না, হাঁটা দিয়ে চলে গেল এদিক ওদিক, মানে তারা ওইখানকার কাছাকাছি ডিস্টেন্সের মানুষ। তারপরও এরকম 2-1টা রিক্সা পেয়ে গেছে তারা আগে, তারাও চলে গেছে। তা আমি খুব আশ্চর্য, আমার ভাগে আর কোনো প্যাসেঞ্জার পড়লো না। তো মন টন খারাপ, লাস্ট বাস, এরপরে আর কোনো বাসও নাই। তা আমি তখন ভাবলাম যে এখানে আর বসে থেকে লাভ কি, আমি আস্তে করে ওই রিক্সা নিয়ে রওনা দিলাম। তো ততক্ষণে বাস স্ট্যান্ডের আশেপাশে চায়ের দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা, বেশ রাত। তো আমি আসতেছি রিক্সা নিয়ে, তো বেশ অনেক দূর চলে আসছি। তো তখন হঠাৎ করে দেখলাম যে রাস্তার পাশে এক মহিলা দাঁড়ায় আছে। তো মহিলা মানে শাড়ি পরা একটা মেয়ে আর কি, মেয়ে বা মহিলা যাই বলো, দাঁড়ায় আছে। তো শাড়ি পরা এবং তার চুলগুলা ছাড়া। তা আমি বুঝলাম যে এই রাতের বেলা এরকম, এই এত গভীর রাতে এর মধ্যে শাড়ি পরা চুল ছাড়া এক মেয়ে দাঁড়ায় আছে, কে এটা? দেখলো কেমন একটু ভয় ভয় লাগতেছে, কিন্তু মানে বোঝা যাচ্ছে আকাশের চাঁদ ছিল, চাঁদের আলোয় মোটামুটি বেশ সুন্দর, মানে গায়ের রংটাও বেশ ফর্সা সুন্দর। তা আমাকে হাত দেখাইলো, তো আমি থেমে গেলাম রিক্সা নিয়ে, যে তা আমি তো আসলে টাকা কামাইতেই নামছি। তো আমারে বললো যে অমুক জায়গায় যাব। তো আমি ওই জায়গাটা শুনে আমি বুঝলাম যে ওই জায়গাটা আসলে মূল গ্রাম থেকে আরো বাইরে আমাদের এখানে। ওই জায়গাটা বেশ মানে একদম মানে নির্জন, নাই, ওই কাছাকাছি ওই পুরনো কিছু বাড়ি টাড়ি আছে ওই জায়গায়, এবং পুরনো একটা জমিদার বাড়ি আছে ওইখানে। তো ওখানে কেউ থাকে না আমি জানি। তো আমি তারপরে বললাম যে অমুক জায়গায় যাবেন। তো সেটা কিন্তু আমার মেন রাস্তা, আমি কিন্তু ঘুরে চলে যাচ্ছিলাম বাসার দিকে আসলে। তো তার কথাতে কিন্তু আমাকে ঘুরে যেতে হবে আবার। তা আমি আর কিছু না বলে আমি বললাম উঠেন। তা আমার তো টাকা কামানোর দরকার, আমি কিন্তু তাকে উঠতে বললাম যে এত টাকা দিতে হবে। তো সে আর কোনো কথা বললো না, সে বলল যে হাত দিয়ে আমার বললো চলেন। তো আমি চলা শুরু করলাম। তা আমি যাচ্ছি রিক্সা, এবং পিছনে সে আছে বসা। খুব আজব ব্যাপার হলো, আমার রিক্সায় একটা প্যাসেঞ্জার উঠলে যেরকম মনে হয় যে একটা ওজন আছে,
রিক্সা ওরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম হালকা, মানে খুব মনে হচ্ছে যে আমি একলাই টেনে যাচ্ছি, আর রিক্সার প্যাডেল মারলে রিক্সা খুব ভাগতেছে, ছুটতেছে আর কি। তেরম চলতে চলতে চলে আসলাম যে সে যেখানের কথা বলছে ওই জায়গায় রাস্তা। তো এইখানে কিন্তু মানুষজনের লোক বসতি একদম কম, শেষ কয়েকটা বাড়িঘর পার হয়ে আসছি। এখন এই পাশে হচ্ছে পুরো গাছগাছালি, এই পাশে নদী, আর ওই পাশে হচ্ছে একেবারে বড় গাছপালা দিয়ে ভরা। আর এই গলির শেষ মাথায় হলো সে জমিদার বাড়ি, আমি জানি। তো আমি একটু অবাক হলাম যে কোথায় যাবে, কোথায় নামবে। তো তারা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় নামবেন, বাড়িঘর তো শেষ হয়ে গেছে এখানে। তো সে আমাকে বলতেছে জমিদার বাড়ির সামনে নিয়ে যাও। তো আমি তো অবাক, আমি তারে বললাম যে জমিদার বাড়ির সামনে যে কি করবেন, ওখানে তো কোনো মানুষ থাকে না, ওই তো জায়গা নাই, থাকা বাড়িঘর কিছু নাই, ওখানে কই যাবেন আপনি? তো তখন আমাকে সে বললো তুমি বড্ড বেশি কথা বলো, কথা কম বলো, তেঁতুল খাবা? তা আমি থতমত খেয়ে গেলাম, বললাম তেঁতুল খাবো মানে? তো আমি অবাক হয়ে দেখলাম যে এই মেয়ে তার রিক্সার থেকে হাত বাড়ায় দিল, ওখানে তেঁতুল গাছ ছিল, সেখানে কতগুলো ওই তেঁতুলের খোসা ঝুলতেছে আর কি। হাত দিয়ে সে তেঁতুলের খোসা একটা নামায় এনে ফেললো লম্বা হাত দিয়ে। আমার তো আত্মা উড়ে গেল, কারণ আমি বুঝলাম যে এ তো মানুষ না। আমি সাথে সাথে রিক্সা ব্রেক করে রিক্সার থেকে নেমে দিলাম দৌড়, ভোঁ দৌড়। আর সে দেখলাম যে রিক্সার উপর থেকে উড়ে আসলো, মনে হলো বাতাসে উড়ে আসছে, এসে আমাকে টাইনে তুলে ফেললো মাটির থেকে। আমি দৌড়চ্ছিলাম, আমি বাতাস থেকে মানে রাস্তার থেকে বাতাসে উঠে গেলাম, নিয়ে আমার নদীর উপরে নিয়ে গেল, সাইডে নদীর উপর নিয়ে আমার কানে কানে বললো তোরে আমার বেশ পছন্দ হয়েছে বলে পানির মধ্যে আমার নিয়ে পড়লো, পানির ভিতরে। আমি তো তলায় যাচ্ছি, আমার কোনো হুঁশ নাই, মানে আমার পুরা মানে হুঁশ নাই, পানি একদম ইয়েছে, আমি নাক নিঃশ্বাস বন্ধ করে ফেলছিলাম। অনেকক্ষণ পানির তলে মনে হলো যে আমার কেউ টানতেছে পানির তলে, আমার আর মানে তখন কোনো হুঁশ নাই। এক সময় আমি মানে দম বন্ধ হয়ে মানে আমার আর কিছু মনে নাই, আমি হারাই ফেলছি নিজেরে। তা আমার যখন হুঁশ ফিরলো তখন আমি বাসায় তো আমি তো মানে তাকানোর পর আমি মানে এদিক ওদিক তাকাচ্ছি আর বলতেছি আমি কই। তো দেখলাম যে আমার মা দৌড় দিয়ে আসলো, আমার মা দৌড় দিয়ে এসে বলতেছে যে বাবারে তোর হুঁশ ফিরছে, তুই কি অবস্থায়, তোর কি হয়েছিল তোর? তো আমি মাকে বললাম যে মা কি হয়েছে, আমি কিভাবে বাসায় আসছি কিভাবে? তো আমার মা তখন বলল যে তোরে এরকম ওখানকার জেলেরা নিয়ে আসছে, তোরে নাকি ভোরবেলা ওইখানে পাইছে তারা, মানে মানে তখন আজান হইতেছে, তখন নাকি তোর ওই নদীর পাড়ে পাইছে ওখানে তারা শোয়া, তোর জ্ঞান ছিল না। তো তোরে তুই নাকি তার পানি টানি বের করছে তোর পেট থেকে, তারপর তোরে নিয়ে আসছে 2 দিন আগে তোরে পাইছে, 2 দিন তোর হুঁশ নাই। তো এখানে ডাক্তার দেখাইছি কোনো নাই তোর, এখন আমার তো সেই অবস্থাও নাই যে তোরে বড় কোথাও নিয়ে যাব। হুজুরে ডাকছি, তো হুজুর এসে তোকে ঝাড়ে দিয়ে গেছে। তার কি ঘটনা, কি তোর কি হয়েছে, তোর কি হয়েছিল? তো তখন আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার মারে বললাম। তো আমার মা তো ভয়ে একদম অস্থির, বলে তোরা পরি ধরেছে, এই হলো অবস্থা। তো হুঁশ ফেরার পর থেকে হয়ে গেল সমস্যা, হুঁশ ফেরার পর থেকে সমস্যা হয়ে গেল কি, রাতের বেলা আমি শব্দ শুনতাম। আমি যখন ঘুমাইতে গেছি, মানে আমরা থাকতাম হচ্ছে এমন একটা ঘরে যেটার মধ্যে আমার মায়ের ঘর ছিল পাশে, আর এই পাশে আমি থাকতাম। তো আমার ঘরের একটা ছোট এরকম মানে চারিপাশ দিয়ে আমাদের ঘরটা ছিল টিন দিয়ে ঘেরা, আর এই মাথার কাছে একটা জানলা আছে। আমার ঘরে মাথার কাছে মেয়ে মানুষের শব্দ শুনতাম, কথা বলতেছে আমার সাথে, একদম নাম ধরে ধরে ডাকতেছে, মানিক মানিক, খুব সুন্দর করে ডাকতো। তা আমি অবাক হয়ে তাকাতাম, তো তাকায় আমি বুঝতে পারতাম যে একটা অবয়ব কিছু আছে আমার মাথার কাছে, এবং সারা ঘরটা কেমন ভারী হয়ে আসতো। এমন আছে আমার মা আসছে, এসে বলছে তুই কার সাথে কথা বলিস? তা আমি বলতাম যে না মা, কেউ না, কেন বুঝতাম যে মা ভয় পাবে। তো এইভাবেই এরকম হলো। তো এই যে যাই বলো তুমি, এটা ছায়া মূর্তি বা পরি বা যাই বলো, এই কিন্তু আমার অনেক রকম সাকসেসফুল হওয়ার জন্য আমাকে সাহায্য করছে। আমি যখন পরীক্ষা দিয়েছি অনেক কিছু আমাকে সাহায্য করছে। আমি যখন চাকরি পাই তোমার নানার এখানে, এখানে সাহায্য করছে। তো ও আমার সাথেই আসে, এখানে আসে, এখানে যায়। তো আমি নিজেই ইচ্ছা করেই কোনো হুজুরের কাছে যাই নাই, ওরা ছাড়াই তো আমার সবসময় বলছে যে কোনো মানে হুজুরের কাছে যেও না, আমাকে আমি তোমার ছেড়ে দিলে আমি আর থাকতে পারবো না। তো তুমি আজকে কিন্তু মানে বুঝে ফেলছো, তুমি যেহেতু আমার খুঁজতে আসছিলে এরকম সময়, ও সন্ধ্যা থাকে না, তুমি যখন এর আগে আসো তখন চলে যায়, আজকে আসছিল কেন জানি। তো বুঝো তুমি এরকম আইসো না, কারণ এগুলো তো আসলে এরা একটু অন্যরকম, কখন কাকে পছন্দ করে কখন কারে অপছন্দ করে তার ঠিক নাই, এইটা বলে। আর তোমার সাথে হঠাৎ দেখা দিল কেন, এইটাও আমি বুঝলাম না।
তো রুবেল এই কথাগুলো শুনে রুবেলের কাছে কিন্তু অনেকটা অন্যরকম লাগা শুরু করছে। রুবেল কিন্তু মানে একটু গা ঝিমঝিম করতেছে, ব্যাপারটা কি সে বুঝতে পারলো না। তো রুবেল তখন বললো, মানিক ভাই, তার কাছে একটু ভয়ই লাগতেছে, বললো যে মানিক ভাই জিনিসটা একটু অন্যরকম, হ্যাঁ আমি তাহলে যাই, ঘরে যাই। বলে ঠিক আছে, তুমি চলে যাও, ঘরে চলে যাও, ঘরে যা ঘুমাও। আর এই কথাগুলো তোমার নানারে কিন্তু বলো না, হ্যাঁ, এই মানে একদমই বলো না, এটা তাহলে আমার সমস্যা হবে। রুবেল বললো আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। বলে রুবেল বের হয়ে আসা শুরু করলো তার বাসার দিকে। তো সে যখন হেঁটে আসতেছে, সে তার ওই যে তাদের আসতে হইতো তাদের আড়তের সামনে দিয়ে, তো দেখা গেল যে ওই মানিক কিছুটা তাকে এগোয় দিয়ে আর মানিক গেল না, মানিক তার ঘরে ফেরত গেল, আর রুবেল হেঁটে আড়তের সামনে দিয়ে আসতেছে। তো সে যখন মোড় নিয়ে তাদের মূল বাসার দিকে আসতেছে এই পাশে, তার কাছে মনে হলো তাকে কেউ ফলো করে আসতেছে রুবেলরে। তো রুবেল মানে বেশ অস্বস্তিতে পড়ে গেল, মনে হলো তার পিছনে পিছনে কে আসতেছে। তো রুবেল মানে শুনছিল আগে যে পিছন ফিরে তাকাইতে হয় না যে কোনো কিছু ফলো করলে, কিন্তু তার বুকে ভয় লাগা শুরু করলো। সে নিজের অজান্তেই পিছন ফিরে তাকাইলো, দেখলো কিছু নাই, পুরা খা খা করতেছে পিছনটা। তো রুবেল হাঁটা শুরু করলো এবং একটু দোয়া পড়তে পড়তে হাঁটতে হাঁটতে নানা বাসার সামনে চলে আসলো। এসে সে তার যে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে সে ভয়ে দরজাটা আটকায় দিয়ে চুপচাপ বাতিটা জ্বালায় সে তার নিজের মতো জিনিসপত্র রেখে সে শুয়ে পড়লো। তো শুয়ে পড়ে কিছুক্ষণ তার হাতে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোন কিছুক্ষণ টিপে সে, তখন আসলে নেটওয়ার্ক ভালো পাওয়া যেত না, ইন্টারনেট, ওই মানুষ টুকিটাকি যতভাবে চেষ্টা করতো আর কি, আর গ্রাম অঞ্চলে তারও নেটওয়ার্ক না, তো সুতরাং বেশিক্ষণ জাগারও অপশন নাই। আর মনের মধ্যে একটু ভয় লাগতেছে, ঘটনা যেটা শুনছে তার কাছে বেশি লাগছে। তো রুবেল মোবাইলটা বন্ধ করে রুবেল শুয়ে পড়ছে। তো অনেকক্ষণ গেছে, বেশ তার ঘুম চলে আসছে, তার চোখ বন্ধ হয়ে গেছে, মানে একদম তলায় যাবে। এই সময় রুবেলের কাছে মনে হলো যে তার আশেপাশে কেউ আছে, একটা প্রেজেন্স সে ফিল করতেছে ঘরের ভিতরে। রুবেল কিন্তু বেশ ভয় পাচ্ছে, মানে তার কাছে মনে হচ্ছে কেউ একজন আছে। তা আবার নিজের মনে মনে সে প্রবোধ দিল যে আমি হয়তো মানে কোনো ঘটনা শুনছি, এর জন্য হয়তো ভয় লাগতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে কেউ আছে। তো নিজের অজান্তে রুবেল আস্তে করে তার বাঁ দিকে তাকাইছে। বাঁদিকে তাকায় সে ফ্রিজ হয়ে গেল, কারণ তার মাথার কাছে জানালা আছে, ওই জানালার যে ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছিল, বাতি নিভাই দিয়েছিল রুবেল, তো ফাঁক ফোকর দিয়ে আলো আসতেছিল, সেটাতে হালকা আলোকিত হয়ে আছে রুম। তার কাছে মনে হলো তার বিছানার পাশে কেউ বসে আছে, একদম মানে অন্ধকারের মধ্যে একটা কেউ বসে থাকলে যেরকম সেরকম। এবং রুবেল একটা কণ্ঠ শুনলো, কণ্ঠে বলতেছে তোকে আমার বেশ ভালো লাগছে। রুবেলের সারা শরীর জমে গেল, কারণ সে এই মানিকের কাছে কিন্তু এটাই শুনছিল। সে মানে কি করবে সে বুঝে পাচ্ছে না, তার মাথায় কিছু আসতেছে না। সে মানে একদম থতমত খেয়ে বলে ফেলছে, আপনার না মানিকরে পছন্দ, আপনি না মানিকের সাথে আছেন। এটা বলার পরে তার মনে হলো যে তাকে কেউ চেপে ধরলো, মানে অ্যাজ ইফ যে কেউ যদি তার উপর উঠে গলা চেপে ধরে সেরকম। তো রুবেল শব্দ করতে পারতেছে না, সে মানে বুঝতে পারতেছে যে একদম সে জেগে আছে, এবং সে মানে বুঝতে পারতেছে, ঘরটাও বুঝতে পারতেছে, তার মনে হচ্ছে তার বুকের উপর উঠে চেপে ধরছে তার গলা। অনেক চেষ্টা করতেছে রুবেল মনে মনে দোয়া পড়ার, তো অনেক চেষ্টা করে সে দোয়া পড়ছে। দোয়াটা পড়ার সাথে সাথে মনে হলো তাকে ঠাস করে ছেড়ে দিছে কেউ, মানে ঠাস করে কেউ ছেড়ে দিল, মনে হলো যে কেউ মানে তাকে ছেড়ে দিয়ে সরে গেছে দ্রুত। তো রুবেল লাফ দিয়ে উঠে সে বসে দম নেওয়া শুরু করছে, তারপর লাফ দিয়ে উঠে যে সে লাইট জ্বালাই দিছে, ঘরের লাইট জ্বালাই দিয়ে সে ভয়ে কাঁপতেছে থরথর করে। তার কাছে মনে হইতেছে তার কি হলো তার সাথে। তো সে ভয়ের চোটে আর সহ্য করতে না পারে সে উঠে গেছে, ঘর খুলে সে সোজা হেঁটে গেল তার পাশে, মানে তার পরের কামরাটা এলো তার মা থাকতো আর কি, তার মা বাবা আসতো, যে তার মা বাবার রুমে যে সে নক করে সে তার মাকে উঠাইছে আর কি। তো তার মা ঘুম অবস্থা উঠে আসছে, কি হয়েছে? তো সে তার মাকে বলতেছে যে আম্মু আমি ভয় পাইছি, আমি তোমাদের রুমে থাকবো। তো তার মা বলছে আচ্ছা আসো। তার রুমে নিচে যে কি ভয় পেয়েছো তুমি এত বড়, তার ছেলেকে এরকম দেখে নাই সে কখনো, কি ব্যাপার? তো সে আস্তে করে তার মার সাথে পাশে বসে, রুবেল কিন্তু তার মায়ের সাথে ফ্রি, তার মারে বলতেছে যে আম্মু এরকম ঘটনা ঘটছে রাত্রেবেলা। সে ওই ঘটনা বলে নাই, মানিকেরটা বলে নাই, নিজেরটা বললো যে এরকম কিছু একটা দেখছে, তার পাশে মনে বসেছিল এবং তাকে বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে। তার মা তো ভয় পেয়ে গেছে,
তার মা তাড়াতাড়ি ছেলেকে আবার দোয়া পড়ে ফু দিয়ে দিছে, দিয়ে বলছে তুমি এখানে শো, তোমার বাবার পাশে শুতে দিয়ে তার মা চেয়ার নিয়ে বসে ওখানে আমল করতেছে, দোয়া পড়তেছে। রাত এইভাবে পার হয়ে গেল। ফজরের পরে রুবেলের ঘুম আসে নাই তখনও, রুবেলও মানে অনেকক্ষণ জাগনা ছিল, পরে ঘুমাইছে আর কি। তো ঘুমাইছে দিনের বেলা, সে উঠছে, ওঠার পর তখন অলরেডি বেলা হয়েছে। তো তার তখন এইসব স্মৃতি বেশ ঝাপসা হয়ে গেছে মাথায়। তো সে আস্তে করে উঠে সে বের হয়ে তার ঘরে তার মতো যে নাস্তা টাস্তা করে বের হয়ে নানার আড়তে গেছে, যে দেখতেছে ওইখানে মানিক নাই, মানিকরে দেখতেছে না। তো সে অনেকক্ষণ নানার সাথে কথাবার্তা বলতে বলতে পরে বলল যে নানা, মানিক ভাই কই? তো মানিক তো আজকে অসুস্থ, সে তো আসে নাই বলে তার নানা অন্য কাজে ব্যস্ত হয়ে গেল, সে তার কাজে। তো রুবেল তখন চিন্তা করলো যে আমি একটু খবর নেই, কি ব্যাপার, মানিক ভাইয়ের কি হইলো আবার। তো সে উঠে হাঁটতে হাঁটতে মানিকের ঘরে চলে গেল। তো দেখতেছে যে মানিকের রুমের দরজাটা ভেজানো। তো সে ওখান থেকে ডাকলো, মানিক ভাই। তো ওখান থেকে খুব কষ্টে বলতেছে যে আসো। তো ভেতরে ঢুকে সে দেখতেছে যে মানিক শুয়ে আছে বিছানায়। তো মানে তার অবস্থা খুব কাহিল চেহারাটা। তো সে বলতেছে যে কি হয়েছে মানিক ভাই? তো মানিক তার দিকে তাকায় বলতেছে যে আমারে রাত্রেবেলা এসে খুব মারছে, আমার গলা টিপে দিছে, আমারে মারছে, আমার অবস্থা খারাপ। আর একটা ব্যাপার কি জানো, এই জিনিসগুলো ভালো না, আমার উচিত ছিল আগেই কোনো ভালো হুজুরের কাছে যাওয়া। এটা নজর তোমার উপরে পড়ছে, তোমার সমস্যা হবে, তুমি তোমার নানারে বলো একটা হুজুরদের ঝাড়াইতে তোমারে, আর পারলে আমার ঘটনাটাও বলো, আমারও ঝাড়াই দিক, নাইলে আমারই বলতে হবে তোমার নানারে, পরে তোমার নানা আমার উপর খুব রাগ করবে। তো রুবেল তখন বলে যে আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। তো রুবেল যখন নাকি এটা বলে বের হয়ে আসতেছে মানিকের রুম থেকে, তখন মনে হলো তাকে ধাক্কা দিছে পেছন থেকে। রুবেল ধাক্কাটা খেয়ে একেবারে করিডোরের মানে দেয়াল, ছোট্ট করিডোর তো, দেয়ালের সাথে বাড়ি খেয়েছে। সে বাড়ি খেয়ে তার মনে হলো যে মানিক গজরাইতেছে ভিতরে, মনে হচ্ছে মানিকের গোঙাইতেছে। তো রুবেল তখন জাস্ট ওই রুমের মধ্যে আবার দোয়া পড়তে পড়তে যায়, যে ঢুকে সে একদম ফিল করছিল ধাক্কা দিছে। সে দোয়া পড়তে পড়তে ঢুকে, রুবেল কিছু দোয়া দুরুদ জানতো ওই বয়সেই। তো রুবেল মানিকের কাছে যে সে সাথে সাথে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেয় মানিককে। ফু দেওয়ার পরে মনে হয় মানিক একদমই হয়ে গেছে, মনে হলো যে তার মানে একদম শরীরটা একদমই হয়ে গেছে। তো মানিক হাঁপাইতেছে, সে জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে যে মনে হয় আমাকে চাইপা ধরছিল গলা। রুবেল বুঝলো যে আসলে আর উপায় নাই। সে সাথে সাথে দোয়া পড়ে নিজের গায়ে ফু দিছে, দিয়ে মানিককেও ফু দিছে, দিয়ে সে হেঁটে গেছে। সে তার নানারে যে বলতেছে নানা সমস্যা আছে। নানার সাথে বেশ তার ভালো সম্পর্ক। নানা বলছে কি হয়েছে বলে তুমি এদিকে আসো। নানাকে নিয়ে আসছে, সে ডেকে এনে সাইডে এনে বলছে নানা এরকম ঘটনা, রুবেল ভাই পরিতে ধরা এরকম। তো নানা প্রথমে মানে একটু অবাক হয়েছে বা সে অ্যাটেনশন দিয়ে নেই। পরে যখন পুরো ঘটনা শুনলো এবং তখন নানা বললো আচ্ছা ঠিক আছে দেখতেছি, আমি মৌলানারে খবর দিতেছি। তো বললো যে তুই একা একা যাইস না এখানে। তো সে বললো আরে না কিচ্ছু হবে না। বলে না তুই এখানে বসে থাক। নানা সেখানে বসায় রাখলো, বাড়িতে খবর দিল, রুবেলের মাও আসলো, বাবাও আসলো। তাদেরকে তিনি বললেন যে ছেলেকে বাসায় নিয়ে যাও, দেখে শুনে নিও, আর বাড়িতে দিও না, সাথে রাখো। আমি বিকালের পরে আসতেছি হুজুরে নিয়ে, ওদের ঝাড়াইতে হবে, আমি ওর মানিকেরও নিয়ে আসবো, ব্যাপার আছে। তো তখন রুবেলের মা মানে খুব একটা বুঝতে পারে নাই, জিজ্ঞেস করলো কি হয়েছে। রুবেল তখন তার মাকে বললো যে এই ঘটনা। তো তার মা তো খুবই ভয় পাইছে, ঘরের মধ্যে নিয়ে তাকে রাখছে। তো আসরের পরে ওই মৌলানা সাহেব আসছেন এবং মানিককেও নিয়ে আসা হয়েছে তখন ঘর থেকে, এনে তাকে ওই রুকাইয়া করা হইলো, মানিক রেদি রুকাইয়া করা হইলো। মানে ভয়ঙ্কর অবস্থা। মানিক নাকি পাগলের মতো করতেছিল, মানিকের উপরে হাজির করছে, মানিক একদম ভেঙে চুরে ফেলবে সবকিছু, এরকম অবস্থা। তাকে ধরে রাখতে পারে না তাদের ওই আড়তের 2-3 জন লোক মিলে। তো তখন হুজুর তাকে বলল যে কি ব্যাপার। তখন বলতেছে যে সে ওই রাস্তায় থাকতো এবং সে ওই জায়গায় ঘোরাফেরা করতো এবং তার মানে যা ভালো লাগতো তাই করতো ওই জিনটা। ওইটা একটা জিন, পরি আর কি, মেয়ে জিন। তো মানিককে দেখছিল সে ওখানে, মানিককে দেখে তার ভালো লাগছিল, এবং মানিককে সে আসর করছিল। মানিকের সাথে অনেক দিন ছিল এবং মানিকের সাথে অনেক দিন থেকে সে মানিকের সাথেই ওইখানেই থাকতো, ওইখানেই মানে ঘোরাফেরা করতো ওই জায়গাটাতেই, এবং তার বসবাস মূলত ছিল ওই গাছটার কাছে। তো যখন সে রুবেলকে দেখছে তখন নাকি তার রুবেলকে ভালো লাগছে। তো সে এখন চাইতেছে মানে মানিকের থেকে রুবেলের উপর শিফট হবে। তো
এটা তো আর মৌলানা সাহেব হইতে দিবেন না, তাকে মানে বিশেষভাবে করা হইলো এবং তাকে বলা হইলো চলে যেতে বিভিন্ন রকমের, যে সে যাবে না। তখন মৌলানা সাহেব তিনি একটা রিচুয়াল করে তাকে একটা বোতলে বন্দি করলেন। একটা এরকম বোতল নিয়ে আসছিলেন, বোতলের মধ্যে বন্দি করলেন। বোতলের মধ্যে বন্দি করে তারপর কিন্তু যখন নাকি, খুবই আশ্চর্যজনক ব্যাপার, যখন তাকে বোতলে বন্দি করছে তখন নাকি ওই মানিক ধপ করে পড়ে গেছে, তার আর কোনো হুঁশ নাই। আর বোতলটা মৌলানা সাহেব লাগাই দিছে, লাগাই দিয়ে তখন রুবেলের নানাকে বলল যে দুইটা অপশন আছে, একটা হলে এই বোতলটাকে ঝুলায় রাখবেন আপনাদের রান্নাঘরের চুলার উপরে, এটা একটা পারেন, বেশ উঁচুতে ঝুলায় রাখবেন। আর একটা হচ্ছে যে একেবারে কবরস্থানে নিয়ে কোনো কবরের নিচে, অনেক নিচে গেড়ে দিতে হবে, মাটির নিচে, মানে কবরস্থানে মাটির নিচে আর কি, নিয়ে তাকে গেড়ে দিতে হবে নিচে। তো তখন রুবেলের নানা বলল যে আমি আপনাকে মানুষজন দিতেছি, আপনি করান কি করার। তো মৌলানা সাহেব ওইটাই করলেন। আর রুবেলকে তো ঝেড়ে দিলেন, ঝেড়ে দোয়া দুরুদ পড়ে ফু দিলেন, বললেন যে পড়া পানি দিলেন, বললো যে এই পানিটা খাও। আর রুবেল নামাজ কালাম পড়তো মোটামুটি, তো বললো যে তুমি এটা জারি রেখো, তোমার সমস্যা হবে না, দোয়া পড়ো। আর জিজ্ঞেস করছিল রুবেলকে, রুবেল বলছে যে আমি এরকম দোয়া পড়ছিলাম। তো বলছে যে খুবই ভালো করছে, এরকম দোয়া পড়েই সবসময় থাকবা। আর মানিককেও বললো যে সুস্থ হয়ে যাবে ছেলেটা। তো ওরে আপাতত আপনারা ওই রুমটা আর থাকতে দিয়েন না, ওরে আপাতত আপনার আড়তের ভিতরে রাখতে দেন, অন্য মানুষ যে থাকে ওদের আশেপাশেই থাকুক, দরকার আপনার এই গদি যেখানে ঘুমাক। কারণ ও যে গেছে, ওর আবার আত্মীয় স্বজন আছে, কিন্তু এরা ওই ছেলেটারে ক্ষতি করতে পারে, জানে যে ওর জন্য এই বোতলে ভরে ফেলছে। তো এর জন্য ওখানে থাকুক, দোয়া দুরুদ পড়বেন। আর বলবেন যে মানে বিশেষ সময়ে পানিতে জানি নদীতে একা গোসল করতে না যায়, সে বলে জানি ওই মানে দেখা যাচ্ছে যে একেবারে মানে ফজরের পরে আর কি, যে সময়টা নামাজ পড়া নিষেধ ওই সময়, তারপরে ভর দুপুরে সূর্য যখন ওঠে ওই সময়, তারপর আসর আর মাগরিবের শেষ মাথায় যখন সূর্য ডুবে, এরকম সময় জানি সে নদীতে গোসল করতে না যায়। তো এগুলো বলে দেয় মানিকের কথা। আর এই তো, আর বলে মানিকরেও বলে যে তার করতে হবে, মানে বলে যে তাকে নামাজ কালাম পড়তে হবে, তাকে প্র্যাকটিসিং হইতে হবে, এইভাবে থাকলে হবে না। তার সাথে যেহেতু এটা অনেকদিন ছিল, তার উপর অনেক নজর আছে এবং অনেকে চিনে, ওই যে সেই যে পরীর আত্মীয় স্বজন অনেকে তারা চিনে এবং তারা প্রতিশোধ নিতে পারে তার উপরে। যাই হোক, এই মৌলানা সাহেব বলে এবং রুবেল মোটামুটি সে বলছে যে রুবেল যেহেতু মোটামুটি প্র্যাকটিসিং, এর জন্য নাকি রুবেলের উপরে খুব একটা ভালো কাজ করতে পারে না সেটা, এবং রুবেল একাই সমর্থ হয়েছে তাকে ছাড়াই দিতে রাত্রেবেলা। এবারে তাকে যখন চেপে ধরছিল সে কিন্তু ছাড়াই দিছে, পজেস্ট হইতে পারে নাই, মানে তাকে পজেস্ট হইতে দেয় নাই, সে ছাড়াই দিছে। তারপর যখন নাকি মানিককে চেপে ধরছিল, রুবেলকে ধাক্কা দিয়েছে পিছন থেকে, রুবেল কিন্তু তখনও যে দোয়া পড়ে মানিকরে কিন্তু ওই সময় মানিকের থেকে ডিট্যাচ করে দিছিল সেটাকে। তো বলছে যে ও প্র্যাকটিসিং দেখে এটা করতে পারছে। তো যারা প্র্যাকটিসিং মানুষ তাদের উপর খুব সহজেই তারা এরকমই বিস্তর করতে পারে না। তো যাই হোক, রুবেল বলছে যে পরবর্তীতে মানিক অনেক বছর পার করছে, মানিকের ওই সমস্যা আর হয় নাই। আর ওই যে মৌলানা সাহেব ওই বোতল গেড়ে দিছিল কোন কবরস্থানের নিচে, একদম গেড়ে দিছিল নিচে। তো একটা জিনিসের ভয় রুবেল এখনো পায়, মৌলানা সাহেব বলছে যে ওইটা যদি ছাড়া পায় সবচেয়ে ক্ষতি করবে মানিকের, সেটা নাকি বলছে। তো বলছে যে এই একটা ভয় আছে যে মানিকের নিয়ে সে চিন্তা করে যে মানে ওইটা জানি কখনো ছাড়া না পায় আর কি, এই চিন্তাটা রুবেল করে যেটা জানি কখনো ছাড়া না পায়। মানিক সুস্থ আছে এবং সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তার সংসার জীবন হয়েছে এবং সে খুব ভালো আছে। আর রুবেলের তো জীবন আরেক রকম, তো সে ওইটা তার পার্সোনাল লাইফের বলে নাই। তো রুবেল কিন্তু এখানে এই মানিকের যে নামটা, এটা একটা ছদ্মনাম ব্যবহার করছে যাতে তাকে কেউ ডিটেক্ট না করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো কাতারে রয়েছেন, এবং আমি এই আশা করতেছি যে আপনার যারা অডিয়েন্সগুলো আছে তারাও ভালো আছে এবং ভালো দলে রয়েছে। তো ভাইয়া, আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা খুব ভয়ানক মর্মান্তিক ঘটনা, যা শুনলে আপনাদের শরীরের লোম কেঁপে উঠতে বাধ্য হয়ে যাবে এবং আপনার সাহসও হবে না যে আপনি একা এই গল্পটা শোনার পরে ঘর থেকে বের হতে পারবেন। তো ভাইয়া, আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন আমরা ডিরেক্ট ঘটনায় ঝাঁপিয়ে পড়ি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন নাইমুল হক ভাই চট্টগ্রাম থেকে। সে রাতে একা বাসে বসে থেকে মিউজিক শুনতেছিল, আর
এই ঘটনা শুরু হয় একটা হেডফোন থেকে। নিরিবিলি রাত, তখন রাত প্রায় 1টা বেজে গেছিল। নাইমুল নিজের রুমে একা বসে আছে, হেডফোন কানে দিয়ে গানও শুনতেছে। সব কিছু একদম স্বাভাবিক ছিল। হঠাৎ করেই গানটা বন্ধ হয়ে গেল এবং সে মনে করল হয়তো নেটের সমস্যা, যার কারণে আমার হেডফোনে কোনো শব্দ আসতেছে না। কিন্তু কিছুক্ষণ পর হেডফোনে যখন গান শুনতেছিল, দেখলো যে এখন আর গান না হয়ে হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ খুব কাছে থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। ডান কানে শোনা গেল, শুনতে পাচ্ছ? সে চমকে উঠল। নাইমুল চিন্তা করতেছে হঠাৎ করে আমার স্পিকারের মধ্যে কে কথা বলতেছে। তো সে দ্রুত করে হেডফোন খুলে ফেলল, কিন্তু সেই ভয়ানক শব্দটা তখনও থামল না। এখন সেই কণ্ঠটা তার রুমের ভেতর থেকেই আসছে। সে আবারও বাধ্য হয়ে হেডফোন কানে দিল। এইবার শব্দটা সে পরিষ্কার শুনতে পেল। সে শুনল যে তার কণ্ঠটা তার নিজের কণ্ঠ ছিল। কণ্ঠ বলল যে আমি ভেতরেই আছি। সে বুঝতে পারছে না ভেতরে মানে কোথায়। তো সে আয়নার দিকে তাকালো, দেখলো তার মুখ ঠিক আছে, কিন্তু হেডফোন ঠিক নেই। আরেকটা সে কথা বলছে তার বাইরে। কণ্ঠ বলল, যে শোনে সে জায়গা দেয়। তার মাথা ভারী হয়ে গেল, হেডফোনও খুলতে পারছে না। কণ্ঠ বলল, এবার তুই। হঠাৎ সব কিছু চুপচাপ হয়ে গেল। হেডফোন পড়ে আছে, রুমটাও ফাঁকা। কিন্তু ঘটনা শেষ হয়নি। পরের দিন তার ফোনে একটা ভয়েস রেকর্ড পাওয়া গেল। সেখানে নাইমুলের কণ্ঠ, শুনতে পাচ্ছ? যখন এমনটা হলো, ঠিক তার কয়েকদিন পর নাইমুল পুরোপুরিভাবে হারিয়ে যাওয়ার পর তার রুম থেকে শুধু একটা জিনিসই পাওয়া গেছিল, ওটা হলো হেডফোন। কেউ প্রথমে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এরপর যা ঘটলো সেটা সবাইকে চুপ করিয়ে দিল। নাইমুলের একটা বন্ধু, নাম ছিল রিফাত, ওই হেডফোনটা সে নিজের কাছে রাখলো। সে ভাবলো সবাই হয়তো কাকতালীয়ভাবে হেডফোনটা কেউ নেয়নি। রিফাতও রাত 12টার সময় হেডফোনটা কানে দিল। প্রথমে কিছুই না, শুধু সে গান শুনলো। কিছুক্ষণ পর একটা হালকা নিঃশ্বাস ভেসে এলো। হঠাৎ সে শুনল রিফাত। তো এই ডাকটা দিল নাইমুল। নাইমুলের কণ্ঠ বলল, রিফাত, আমি এখানে আছি। রিফাত কাঁপতে কাঁপতে উত্তর দিল, কোথায়? উত্তর, তোর কানে। রিফাত হেডফোন খুলতে গেল, কিন্তু পারল না, যেন হেডফোনটা কানের মধ্যে আটকে আছে। এখন শুধু একটা কণ্ঠ না, অনেকগুলো কণ্ঠ। সবাই ফিস ফিস করে বলছে সে দেখতে পাচ্ছে একটা অন্ধকার জায়গা। অনেক মানুষ বসে আছে, সবাই মাথা নিচু করে বসে আছে। সেখানে নাইমুলও বসে আছে। নাইমুল ধীরে ধীরে মাথা তুলল, দেখলো তার চোখগুলো ফাঁকা হয়ে গেছে। সে বলল, খুলে ফেল। হঠাৎ অন্য কণ্ঠ চিৎকার করে উঠল, না! রিফাত অনুভব করলো কেউ তাকে টানছে ভেতরের দিকে। হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। রিফাতও নিখোঁজ হয়ে রইল এবং হেডফোনটা সেই আগের মতোই টেবিলেই পড়ে রইল। ফোনে একটা ভয়েস, কণ্ঠ ছিল দুইটা, নাইমুল আর রিফাতের। এখন যে এই হেডফোনটা ব্যবহার করে সে কিছু না কিছু অবশ্যই শুনতে পায়। তো যখন নাইমুল এবং রিফাত দুজনেই উধাও হয়ে গেল হুট করে, ঠিক তার কয়েকদিন পরে সেই অডিওটা এক বন্ধু থেকে আরেক বন্ধুর কাছে চলে গেল। কেউ কৌতূহল থেকে শুনলো, কেউ মজা করছে। অদ্ভুত ব্যাপার হলো, একই ফাইল, কিন্তু সবাই একই শব্দ শুনে না। কেউ শুধু শুনে
নিঃশ্বাসের শব্দ, কেউ ফিসফিস আর কেউ নিজের নাম শোনে। একজন ছেলে ছিল সাজিদ, রাতে একা বসে বসে ওই অডিওটা প্লে করলো। প্রথমে কিছুই ছিল না, তারপর সাজিদ সে ভাবলো এটা কাকতালীয়, কিন্তু আবার সাজিদ এবার একদম পরিষ্কার শুনল যে তার নাম ধরে সাজিদ বলে কেউ ডাকছে। সে ফোন দূরে রাখলো, তবুও সেই শব্দটা যেন বন্ধ হলো না। সে আয়নায় তাকালো, দেখলো তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। এবার কণ্ঠটা বলল, তুই তো শুনছিস, এখন তুই জায়গা দিবি। সাজিদ নড়তে পারছে না, তার শরীর আতঙ্কে জমে গেল। চোখগুলো খোলা, কিন্তু সে তার নিয়ন্ত্রণে একদমই যেন নেই। সে দেখতে পেল একটা অন্ধকার জায়গা, সেখানে অনেকগুলো মানুষ বসে আছে, যেখানে নাইমুল, রিফাত আরও অনেকেই বসে আছে, এবং সেখানে এখন সাজিদও বসে আছে। বাস্তবের ঘরে সাজিদের ফোন পড়ে আছে, অডিও চলছে। অডিওর ভেতর থেকে একটা নতুন কণ্ঠ যোগ হলো, সাজিদের কণ্ঠ। শুনতে পাচ্ছ? এখন যে এই অডিওটা পায় সে একদিন না একদিন শুনে ফেলে, আর তারপরে তারা সাজিদ, রিফাত এবং নায়ামুলের মতো গায়েব হয়ে যায়। সাজিদ নিখোঁজ হওয়ার পর সবাই বুঝে গেল এটা শুধু একটা হেডফোন বা ভয়েস না, এটা এখন একটা ফাইল যেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। অনেকে অডিও ফাইলটা ডিলিট করেছে, কিন্তু কয়েক ঘন্টা পর ফোনে আবারও সেই ফাইল দেখা যায়। নাম একই না, কিন্তু প্লে করলেই একই শব্দ বের হচ্ছে বারবার। রাতে ফোন টেবিলে রাখা, হঠাৎ অডিও নিজে থেকেই প্লে হয়। এবার শুধু শুনতে পাচ্ছ এমন কথা না, সরাসরি নাম ধরে ডাক দেয়। একই ফাইল, কিন্তু প্রত্যেকে নিজের নাম শোনে। আগের মতো কেউ আর সতর্ক করে না। নাইমুল, রিফাত, সাজিদ এরা এখন শুধু চুপচাপ তাকিয়ে থাকে, কারণ ওরা এখন চায় নতুন কেউ আসুক। যারা এই অডিওটা শোনে তারা সবাই এক জায়গায় যায়, একটা অন্ধকার জায়গা যেখানে শুধু বসে থাকতে হয়। এখন শুধু শোনা না, একটু সময় যথেষ্ট। একজন চেষ্টা করেছিল হেডফোন না লাগিয়ে শুনতে স্পিকার দিয়ে, কিন্তু কিছুই বদলায়নি। কণ্ঠ তবু আসছে আরও কাছ থেকে মনে হলো। শেষ মুহূর্তে সে আয়নায় দেখেছিল তার পিছনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সবাই একইভাবে তাকিয়ে আছে। অডিওতে শোনা গেল, এবার তুই। তারপর সব কিছু চুপচাপ হয়ে গেল। পরদিন একটা নতুন অডিও ফাইল পাওয়া গেল, আগের চেয়ে বড়। এইবার আরেকটা কণ্ঠযোগ্য হয়েছে। যত বেশি মানুষ শোনে তত কণ্ঠ বেশি বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই সবাইকে, সব শব্দ শোনার জন্য না, কিছু শব্দ আছে তোমাকে ফাইল বানিয়ে পাঠিয়ে দেবে এবং তোমাকেও ফাইল করে দেবে। আর এরকম সময় তুমিও হয়ে যাও অন্য কারো শোনার কারণ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরা সহ সকলেই ভালো আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আবারও নিয়ে আসলাম আজকের এক নতুন এপিসোড। তো এগুলো আজকের গল্পটা এমন যে আপনি শুনলে বা যাই শুনুক না কেন অবশ্যই তার শরীরের লোম জেগে উঠবে এবং সেও মনে মনে অনুভব করবে যে ভয় বলতে আসলে কিছু একটা তো আছে। তো ভয় কি জিনিস তা জানতে হলে আজকের ঘটনা অবশ্যই পুরোপুরিভাবে শুনতে হবে। তো ভাইয়া, আজের ইন্ট্রো গল্পপাত দিয়ে চলুন আমরা ডিরেক্ট ঘটনা শুরু করি। আজকের এই গল্পটা আমাকে পাঠিয়েছে তানভীর ভাই, ঢাকা থেকে। তিনি নতুন একটি অফিসে নাইট শিফটে কাজ করতেন, আর এই ঘটনা শুরু হয় একটা সাধারণ লিফট দিয়ে। রাত তখন 1টা বাজে। অফিস পুরোপুরিভাবে ফাঁকা, শুধু তানভীর আর একজন সিকিউরিটি গার্ড নিচে অপেক্ষা করছে। তানভীর অর্থাৎ সিকিউরিটি গার্ড আটতলায় কাজ করছিল। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল। কাজ শেষে সে লিফট ডাকলো, লিফটও এলো, দরজাও খুলল। ভেতরে কেউ নেই।
তানভীর ভিতরে ঢুকে জি প্রেস করলো, কিন্তু হঠাৎ সে দেখলো একটা অতিরিক্ত বোতাম জ্বলছে, 1 -1। সে তো ওই বোতাম চাপেনি, তবুও লিফট নিচে নামতে শুরু করলো। লিফট থামলো এবং ডিসপ্লেতে লেখা এলো -1। দরজাও খুললো। তানভীর বাহিরে তাকিয়ে সে পুরোপুরি অবাক হয়ে গেল। কোনো পার্কিং না, কোনো স্টোর রুম না, যেন শুধুই অন্ধকার আর অন্ধকার। তো অন্ধকার থেকে একটা কণ্ঠ ভেসে এলো, নাম। তানভীর দ্রুত ক্লোজ চাপলো, কিন্তু দরজা যেন বন্ধই হচ্ছে না। হঠাৎ কিছু একটা লিফটে ঢুকে গেল, কিন্তু তাকে স্বচোখে দেখা যাচ্ছে না। তার পাশে কেউ দাঁড়িয়ে সে অনুভব করলো যে আমার পাশে কেউ তো একজন আছে, কিন্তু তা দেখা যাচ্ছে না। লিফট নিজে থেকেই 4 তলাতে উঠে গেল। সে কোনো বোতামে চাপেনি। লিফটের আয়নায় তানভীর দেখলো তার পাশে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, কালো, চোখ ফাঁকা। সে ধীরে বলল, তুই নিচে নামিস নাই? তানভীর বলতেছে, মানে হলো সে পুরোপুরি ফিরে আসেনি। লিফটও খুললো, সব স্বাভাবিক, সেখানে কেউ নেই। পরের দিন সে আবার লিফটে উঠলো। এবার নিজে থেকেই -1 চলে উঠলো লিফটের মধ্যে। এখন যখনই সে একা লিফটে ওঠে তখনই দেখা যায় -1। যখন এরকম ঘটনা ঘটতে লাগলো তানভীরের সঙ্গে, তখন তানভীর খুব ঘাবড়ে গেল। তানভীর তারপরে তার নিজের অফিসটা চেঞ্জ করতে চাইলো, কিন্তু সমস্যা জায়গা না, সমস্যা তার সাথে চলছিল। সে যখন পুরাতন অফিসটা বাদ দিয়ে নতুন অফিসে জয়েন করলো, বিল্ডিং আলাদা, লিফটও আলাদা, সব কিছু নতুন। কিন্তু প্রথম দিন থেকেই লিফটে উঠে সে দেখলো একটা বোতাম জ্বলছে, -1। সে অবাক, এই বিল্ডিংয়ে তো -1 তলা তো নেই, তবুও বোতাম জ্বলছে, কেন জ্বলছে? হঠাৎ লিফটটা থেমে গেল। ডিসপ্লেতে লেখা আসলো -1। দরজাও খুলে গেল। তানভীর বাহিরে তাকালো, দেখলো পুরোপুরি হবে একই রকম অন্ধকার, কোনো পার্থক্য নেই। এবার সে অন্ধকারের ভিতরে কিছু একটা দেখতে পেল। অনেক মানুষ দাঁড়িয়ে আছে চুপচাপ। ওদের মধ্যে সে নিজের মুখ দেখল। সে ধীরে বলল, তুই এখনো উপরে আছিস? কিন্তু বেশি দিন না। হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট আবারও উপরে উঠতে লাগলো। এবার আয়নায় তার পাশে সে অবয়ব স্পষ্ট, যে আগের চেয়েও কাছাকাছি দাঁড়িয়ে আছে তানভীরের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে নড়তে পারছে না। প্রতিদিন লিফটে উঠলেই অবয়বটা আরো কাছে আসে। একদিন লিফটে সে একা ছিল, দরজাও বন্ধ, সব বোতাম নিভে গেল, শুধু একটা ছাড়া, আর সেটা হলো -1। লিফট দ্রুত নিচে নামতে লাগলো। এবার আগের চেয়ে তানভীর একটু ঘাবড়ে গেল। দেখলো যে এবার আগের মতো অন্ধকার না, একটা বড় জায়গা যেখানে অনেকগুলো লিফট আছে, সবখানে মানুষ দাঁড়িয়ে আছে। সে অনুভব করলো কেউ তার জায়গা নিচ্ছে। অফিসে সবাই বলল তানভীর আজ আসেনি। অর্থাৎ পরের দিনে অফিসে গুঞ্জন শুরু গেল যে তানভীর সাহেব এখনো আসেনি। কেউ কেউ বলে লিফটের মাঝে মাঝে একজন দাঁড়িয়ে থাকে চুপচাপ। আর নতুন কেউ একা লিফটে উঠলেই -1 জ্বলে ওঠে। তো যখন এরকম খুব ঘটনা বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, তখন সবাই মনে করেছিল যে তানভীর এখন ওই নিচে দুনিয়া আটকে গেছে। গল্প এখানে শেষ নয়, কিন্তু আসল সত্যি তখন সামনে এলো। শুধু একটা তলা না, ওইটা একটা নেটওয়ার্ক। বিভিন্ন বিল্ডিং থেকে খবর আসতে লাগলো, ভিন্ন ভিন্ন লিফট, ভিন্ন ভিন্ন শহর, তবুও মানুষ একই জায়গায় কথা বলছে। একটা অন্ধকার তলা, অনেকগুলো লিফটের দরজা আছে সেখানে,
সব এক জায়গায় গিয়ে মিলানো আছে। মাঝে মাঝে কেউ ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো থাকতে পারে না। তারা চুপচাপ হয়ে যায় আর শুধু একটাই কথা বলে, ওইটা একটা জায়গা। তারা বলছে ওখানে সময় চলে না, সব লিফট এসে সেখানে থেমে যায়, আর যারা আটকে আছে তারা সবাই কোনো না কোনো লিফট থেকে এসেছে। একজন ফিরে আসা লোক বলেছিল সে তানভীরকে দেখেছে। সে দাঁড়িয়েছিল এক দরজার সামনে মাথা নিচু করে। তানভীর ধীরে ধীরে লিফটের দিকে তাকাচ্ছিল। যখনই কোনো দরজা খোলে সে এগিয়ে যেত। একজন শুধু -1 নয়, কখনো কখনো লিফটে দেখা যায় -2, -3। মানে ওই দুনিয়া শুধু একটা তলা নয়, বরং নিচে আরো অনেকগুলো তলা আছে, আরো গভীরে। একদিন এক অফিস কর্মী বলল সে লিফটে একজনকে দেখেছে, চোখগুলো ফাঁকা। সে শুধু বলল, আর নিচে যাস না। লিফট তখনও নামেছিল, ডিসপ্লেতে লেখা -3। এখন সে একবার 1 দেখে, একবার 2 দেখে, একবার 3 দেখে। সে একদিন না একদিন আরো নিচে নেমে যাবে। যদি কখনো তুমি একা লিফটে ওঠো, অডিয়েন্সদেরকে বলতে চাই, যদি আপনি কখনো একা কোনো লিফটে উঠতে থাকেন আর দেখেন একটা বোতাম জ্বলছে, যেটা থাকার কথাই না সেটা জ্বলছে, তাহলে এমন লিফটে আপনার জন্য না ওঠাই ভালো হবে। সব তলায় বিল্ডিং এর অংশ না, কিছু তলা এমন আছে যেগুলো আমাদের জন্য অপেক্ষা করে, আর আপনি একবার নামলেই ওরা আমাদেরকে আর উপরে উঠতে দেবে না। এই জন্য এখনো সময় আছে, সতর্ক হয়ে থাকুন। এগুলো গল্প শুনেন, সেখান থেকে শিক্ষা নেন এবং সতর্ক হতে থাকুন। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই। সকলকে ধন্যবাদ আমার গল্পটি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে শোনার জন্য। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে আগামীতে কোনো নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। ডিয়ার লিসেনার, যারা আমাদেরকে এই ধরনের মেইল পাঠাতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এইরকম মেইল পেলে খুবই খুবই খুশি হই, এবং আমার অডিয়েন্সরাও এইরকম সত্য এবং ভয়ানক ঘটনাগুলো খুবই বেশি পছন্দ করে। লিসেনার্স, আমরা চাই আপনারা আমাদের এইভাবে প্রতিনিয়ত ঘটনা দেবেন। আমরা আপনাদের ঘটনা এইভাবে রেকর্ড করে পাঠিয়ে দিব। আপনাদের ঘটনা যদি আমরা পড়ি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ঘটনা কেমন হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা ইতিমধ্যেই আমার নিজের কণ্ঠে মাঝখানে শুনেছেন এক ইমেইল। ঠিক এমনভাবে আমরা আপনাদের ইমেইল যদি ভালো হয় তাহলে আমরা সেই ইমেইলগুলো এইভাবেই আমরা তুলে ধরব। জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বাসায়, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন পুরাতন হাসপাতালে, বিভিন্ন ধরনের শ্মশান ঘাটে, বিভিন্ন ধরনের মসজিদের বাহিরে ভিতরে, বিভিন্ন জায়গায় এইরকম অসংখ্য ভয়ানক ঘটনা থেকে যায়, যেই ঘটনাগুলো আমরা ওই মেইলটার মতো তার দাদুর বা তার নানুর মুখ থেকে এরকম শুনতে পেরেছি। যারা যারা আমরা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসি, আমি শিওর হয়ে আছি যারা যারা ভূত এফএম লাভার, তাদের জীবনে একটা হলেও ঘটনা আছে, আর সেই ঘটনাকে উপেক্ষা করে আপনারা ভূত এফএম এর লাভার হয়েছেন। আপনারা যারা যারা আমাদেরকে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আছে আমাদেরকে পাঠাতে পারেননি বিধায় আপনাদের ঘটনা ভালো হলে আমরা সেই ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের ঘটনা পাঠানোর লিঙ্ক, ইমেইলটা হচ্ছে ALLBHOOTFM@gmail.com, which is ALLBHOOTFM@gmail.com। আপনারা সরাসরি আমাদেরকে allhootfm@gmail.com এ ঘটনা পাঠাবেন। আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে চান, আমরা হোয়াটসঅ্যাপের ঘটনাগুলো পড়ি। যেমন আমি এখানে বসে থেকে আপনাদের পাঠানো মেইলটা পড়লাম। আমাদেরকে এই মেইলটি পাঠিয়েছিল রাশেদ ভাইয়া। তিনি খুবই সুন্দর একটি ঘটনা বলেছেন। ঘটনার সত্যতা আমি যাচাই করতে যাইনি,
তবে এটা একটি তথ্যবহুল ঘটনা। এইরকম ঘটনা জীবনে অনেক জায়গায় ঘটে যায়। আপনারা যারা যারা এইরকম ঘটনা আপনাদের পরিবারের কারোর সাথে যদি ঘটে যায়, তারাই বিশ্বাস করে, আর যারা আসলে ঘটনা শুনতে আসে তারা শুধু আনন্দ পায়। এই ছিল ঘটনা। এই ঘটনাগুলোর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমরা সেই প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ দিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।